হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা সায়েন্সের বায়োলজি থেকে প্রথমে স্টার্ট করবো বলেছিলাম, এবং বায়োলজির কোন চ্যাপ্টারটা না সেল, যেটাকে বাংলায় বলা হয় কোষ। কোষ একটা অনেক বড় চ্যাপ্টার, অনেক ভাইটাল চ্যাপ্টার, তো একটা পার্টের মধ্যে পুরোটা কমপ্লিট হবে না। দেখা যাক আজ কতটা পর্যন্ত হয়, নেক্সট পার্টে বাকিটা আমরা শেষ করার চেষ্টা করবো। তো আজকে পার্ট 1 ফুল এনসিআরটা থেকে পড়াবো, তো তোমাদের চিন্তা নেই যে গ্রুপ ডি স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে করাবো। তো এখানেই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের করিয়ে দেবো। রিসেন্ট যে 2025-26 যে গ্রুপ ডি হয়েছে, আমি যেগুলো পড়াবো তোমরা নিজেরা বুঝতে পারবে যে কোশ্চেন ফাঁসছে কিনা। তো আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো হয়েছে 2025-26 সেল রিলেটেড, বা এরপরে যে চ্যাপ্টার ওয়াইজ যেরকম যাবে, আমি সেরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানেই করাবো তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে? তো কোথাও কোনো রকম স্কিপ করবে না। যে কোনো এক্সাম দাও, গ্রুপ ডি বলে নয়, তোমরা যেই দাও, টেকনিশিয়ান দাও, সমস্ত এক্সামের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, ঠিক আছে? এলপি দাও, যে কোনো এক্সাম দাও, তো দরকার হলে স্পিড বাড়িয়ে নাও, কিন্তু স্কিপ করবে না কোনো ভিডিও। আর এই ভিডিওটা দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, গ্যারান্টি, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, সর্বপ্রথম এটা হচ্ছে সেল। তোমরা যে ছবিটা দেখছো এটা হচ্ছে সেল। এই ধরনের বস্তু দিয়ে আমাদের পুরো বস্তুই বলছে এখন পর্যন্ত, এটা সম্বন্ধে ধরো কারো জিরো আইডিয়া, কেউ কিছু জানো না, তো একদম বেসিক থেকে পড়াবো, একদম ইজিলি পড়াবো। কারণ তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম যদি করি, সেলের মধ্যে কী কী জিনিস আছে বুঝতে পারছো? এত কিছু অঙ্গাণু আছে, এত কিছু অঙ্গাণু আছে, ঠিক আছে? তো প্রচুর জিনিস আছে, অনেক কিছু এখানে না গুলিয়ে যায় যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে এটা বিদ্যমান কিনা, ইউক্যারিওটিকের মধ্যে এটা বিদ্যমান কিনা, এক কোষের মধ্যে কী কী আছে, বহু কোষের মধ্যে কী কী আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কী, গলগি বস্তুর কাজ কী, কোন অঙ্গাণু কোনটার মধ্যে থাকে, কোনটার মধ্যে থাকে না, তো এগুলো অনেক গুলিয়ে যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসে পড়বো, ঠিক আছে? দেখো, সেল বলতে যদি আমাদের বুঝতে হয়, সেই একই সহজ সরল ভাষায়, একদম সহজ সরল ভাষায় তোমাদের আমি বলছি। যেমন দেখো, একটা বাড়ি তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন হয় না, ইট তৈরি হয়। বলবে স্যার প্লাস্টারও প্রয়োজন হয়, স্যার রং চুনো করি, স্যার আমরা বাড়িটাকে সাজাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, একটা জিনিস ভালো করে ভাবো, যদি আমাদের আমাদের যদি গঠনটাই না তৈরি হয়, যদি কাঠামোটাই না তৈরি করি, তুমি কিসের ভিত্তিতে সাজাবে, কিসের ভিত্তিতে রং করবে, কিসের ভিত্তিতে তুমি প্লাস্টার করবে? তো যদি বলা হয় যে একটা বাড়ির কোষ কী, একটা বাড়ির গঠনগত কাঠামোগত একক কী, তাহলে আমাদের বলতে হয় কি, এক একটা ইট দিয়ে আমাদের এই বাড়িটা তৈরি হয়েছে। ঠিক সেই রকমই একটা কোষ দিয়ে আমাদের পুরো বডিটা তৈরি হয়েছে। একটা কোষ, স্যার কত কোষ আছে? কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কোটি কোটি কোষ, যে যত বড় সাইজের জীব। দেখো, এটা নয় যে শুধুমাত্র মানুষ, যে কোনো লিভিং থিংস, যেটা মানুষ হোক, প্ল্যান্ট হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, কুকুর হোক, যে কোনো কিছু, তো যার মধ্যে প্রাণ আছে তার মধ্যে কোষ থাকবে, এটা হচ্ছে কমন জিনিস। তো আমরা এটা বলতে পারি যে সেল কি, সেল হচ্ছে একটা ফাংশনাল বায়োলজিক্যাল স্ট্রাকচারাল ইউনিট। স্যার মানে হচ্ছে, প্রথম কথা ওইসব বাদ দাও, আমাদের সেল ছাড়া আমাদের বডি কি তৈরি হতো না? হতো না। তার মানে এটা কি একটা গঠনগত একক, তো একটা গঠনগত একক। এবং সেলের মধ্যে না আমরা দেখব পরবর্তীকালে এত কিছু কাজ হয় না, প্রচুর কার্যাবলী হয়, অনেক কিছু কার্যাবলী চলে। সেই কার্যাবলী কিসের মাধ্যমে না হয় আমরা পরবর্তীকালে দেখব। তো এই প্রসেস, দেখো একটা জিনিস লক্ষ্য রাখবে, একটা জিনিস ভালো করে মনে রাখবে, সেলকে আমরা কার্যগত একক বলি। কেন বলি না, সেলের মধ্যে না বিভিন্ন কার্য হয়, যার ফলে আমরা জীবিত আছি, যার ফলে আমরা বেঁচে আছি, ঠিক আছে? এবার এটা তোমরা ভাববে না, ধরো সাপোজ আমাদের ধরো লিভার আছে। লিভার আমাদের কী দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তোমরা জানো যে আমাদের পুরো বডি সেল দিয়ে তৈরি। সেল থেকে কি তৈরি হয়? সেল বা কোষ থেকে কি তৈরি হয়? কলা বা টিস্যু। অনেকগুলো টিস্যু একসঙ্গে মিলে অর্গান তৈরি হয়, অনেকগুলো অর্গান একসঙ্গে মিলে অর্গান সিস্টেম তৈরি হয়, তারপরে পুরো বডি তৈরি হয়। তো আমি যদি লিভার একটা অর্গানের কথা বলি, তাহলে নিশ্চয়ই এটা অনেকগুলো কোষের সমষ্টি, অনেকগুলো সেলের সমষ্টি। তো এই যে ধরো এখানে অনেকগুলো সেল আছে, তো কোটি কোটি সেল দিয়ে ধরো একটা লিভার তৈরি হয়েছে। ধরো আমি যদি বলি তোমাদের, আমাদের আমাদের যদি কিডনির কথা বলি, এই কিডনিও একটা অর্গান, তো এর মাধ্যমেও, কিডনিতেও অনেক সেল দিয়ে তৈরি হয়েছে। এটা কখনো ভাববে না যে প্রত্যেকটা সেলের কার্যকারিতা এক, এমনটা কিন্তু নয়। আমাদের লিভার যে সেল দিয়ে তৈরি, তার যে কার্যকারিতা, সেটা কখনোই ভাববে না যে আমাদের কিডনি যে সেল দিয়ে তৈরি সে একই কাজ করছে। প্রত্যেকটা অর্গান যে সেল দিয়ে তৈরি, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কার্যক্ষমতা এবং আলাদা আলাদা কার্য রয়েছে। আমি কেন এই পয়েন্টগুলো বলছি, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে গ্রুপ ডিতে 2025-26 কোশ্চেন এসেছে, আমি তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। তো যে কটা পয়েন্ট বলছি ভালো করে খেয়াল রাখবে, বোঝা গেল? তো প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ক্ষমতা আছে, আলাদা আলাদা সাইজ আছে, বিভিন্ন বিভিন্ন আকৃতি আছে, সব সেল কিন্তু সমান নয়। তাহলে আমরা কোষকে কী হিসেবে পড়লাম, যে কোষ হচ্ছে সজীব বস্তুর একটা মৌলিক গঠনগত বা কার্যগত একক, ঠিক আছে? আচ্ছা, যারা পিডিএফ নিয়ে চিন্তিত তাদের বলে দিই,
পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো না, টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রামে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যুক্ত হয়ে যাবে, ওখানে আমি দিয়ে দেবো। সব থেকে ভালো হয় তোমরা যদি ক্লাসের নোট বানাতে পারো না, সব থেকে বেটার হয়, কারণ নোট বানালে কি হয় তোমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে পড়াটাও হয়ে যায়, পরে তোমরা চাইলে রিভিশন দিতে পারবে। সব থেকে বেস্ট নোট বানানো। এছাড়া আমি দিয়ে দেবো পুরোটাই, কোনো টেনশন নেই, ঠিক আছে? যা যা লেখা আছে সব দিয়ে দেবো। তো কোষ হচ্ছে সজীব বস্তুর মৌলিক বা গঠনগত কার্যগত একক। এবার একটা জিনিস আবিষ্কারের পর না, এই কোষ সম্পর্কে মানুষের একরকম ধারণা ছিল, বা কোষের মধ্যে কী কী কার্যাবলী হয়, কি হয় না হয়, এত কিছু স্পষ্ট ছিল না। কিন্তু এই যে যন্ত্রটা দেখছো তার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এটা আবিষ্কারের পর না পুরো হাল্লা মেচে গেল পুরো দুনিয়াতে। কি না, কোষের মধ্যে দেখলো যে এত কিছু আছে, এত কিছু কার্যাবলী হয়, এই যন্ত্রটা আবিষ্কারের পর ধরা পড়লো। প্রথমে তো কোষই আবিষ্কার হতো না, যদি কিনা এই যন্ত্রটা আবিষ্কার হতো। সর্বপ্রথম এই যে বিজ্ঞানীটার নাম, এই বিজ্ঞানীটার ছবি দেখতে পাচ্ছ, এই বিজ্ঞানীটার নাম কি? এই বিজ্ঞানীটার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক ইনি একদিন কর্কের একটা পাতলা, কর্ক মানে কি, কর্ক হচ্ছে একটা গাছের ছাল মানতে পারো, দেবে হোমিওপ্যাথি ওষুধের মুখে দেখেছো একটা ঢাকনা লাগানো থাকে, তো ওইটাকে তোমরা কর্ক মানো। তো ওরকম একটা কর্কের পাতলা ফালি নিয়ে পরীক্ষা করছিলেন। উনি হঠাৎ দেখলেন যে মৌচাকের মতন এরকম ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট, ক্ষুদ্র 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 প্রকোষ্ঠ বিশিষ্ট অনেকগুলো প্রকোষ্ঠ রয়েছে। তো উনি এটা আবিষ্কার করলেন, মানে উনি ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠগুলো ওটার নাম দিলেন সেল, যেটাকে তোমরা বাংলায় বলো কোষ। তাহলে যদি বলে সর্বপ্রথম সেলকে আবিষ্কার করেন, সিম্পল বলবে রবার্ট হুক। যদি বলে কত সালে, মনে রাখবে 1665 সালে। সব লিখিতভাবে আছে, তোমাদের লেখার দরকার নেই, আমি সব দিয়ে দেবো তোমাদের। 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। কিন্তু মনে রাখবে এই কোষটা ছিল মৃত কোষ। কী কোষ ছিল এটা? মৃত কোষ, ডেড সেল ছিল, ঠিক আছে? আচ্ছা, সেল কথাটা কিন্তু কোনোভাবে ইংরাজি শব্দ নয়, এটা একটা ল্যাটিন শব্দ। এর মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ, ঠিক আছে? তো এটাকে ইংলিশ শব্দ ভেবো না। তো বোঝা গেল। যদি তোমাদের কোশ্চেন আসে সর্বপ্রথম কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক, যদি কোশ্চেন আসে যে মৃত কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক, যদি বলে কত সালে, না 1665 সালে। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে। আচ্ছা, ইনি কি করেছিলেন, ইনি যখন পরীক্ষা করেছিলেন না, ইনি মৌচাকের মতন, তোমাদের এই ছবিটা দেখাই আমি, তাহলে বুঝতে পারবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, মৌচাকের মতন না একটা হানি বি প্যাটার্ন দেখেছিলেন। যদি কোশ্চেন আসে কোনোভাবে যে হানিকম প্যাটার্ন, হানিকম প্যাটার্ন লক্ষ্য করেছিলেন কোন বিজ্ঞানী, না বিজ্ঞানী রবার্ট হুক। এই মৌচাকের মতন একটা মৌচাক দেখেছো না, ক্ষুদ্র 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 ছোটো ছোটো ঘরের মতন থাকে, এই প্যাটার্নটা তিনি লক্ষ্য করেছিলেন। মনে রাখবে এখনকার দিনে যেমন কেউ কিছু আবিষ্কার করলে, কেউ কিছু করলে, কিছু একটা হলে কি করে, ফেসবুকে দিয়ে দেয়, ইনস্টাগ্রাম দিয়ে। তখন এই সিস্টেম ছিল না, তখন বইয়ের মাধ্যমে প্রকাশ করতে হতো। তো মনে রাখবে মাইক্রোগ্রাফিয়া, GRAPHIA, মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থের মাধ্যমে, কার লেখা না, রবার্ট হুকেরই লেখা, এর মাধ্যমে এই জিনিসটাকে প্রথম তিনি যে আবিষ্কার করেছিলেন তার লেখা একটা গ্রন্থ বলতে পারো। এটার মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ আমি এটা আবিষ্কার করেছি, বা এর মাধ্যমে জানা যায়। মাইক্রোগ্রাফিয়া কে লিখেছেন, না রবার্ট হুক, মনে রাখবে। আর মাইক্রোগ্রাফিয়ার মধ্যেই তিনি প্রথম এই সেল শব্দটা প্রথম মানে তিনি মানে বলেছিলেন আর কি। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে স্যার ঠিক আছে, এটা তো না হয় মৃত কোষ, কিন্তু জীবন্ত কোষ প্রথমকে আবিষ্কার করেছিল। এখানে সমস্ত লেখা আছে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দেবো বললাম। এই যে বিজ্ঞানীটা দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞানীটার নাম হচ্ছে অ্যান্টন ভন লিয়েনহুক। কী নাম? অ্যান্টন ভন লিয়েনহুক। ইনি 1674 সালে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পুকুরের জলে কোষ। কোথায় আবিষ্কার করেছিলেন, না পুকুরের জলে, এবং এই কোষটা ছিল সজীব কোষ। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, সজীব কোষ আর মৃত কোষের ব্যাপারটা দেখো। এটা ভাববে না যে এই কোশ্চেনটা টেকনিশিয়ান এসেছিল যে আমাদের শরীরে সব কোষ, মানে যাদের মধ্যে প্রাণ আছে তাদের সমস্ত কোষই সজীব কোষ, এটা কিন্তু নয়, এটা কিন্তু ভাববে না। যেমন আমি বলি, যেমন আমাদের মানুষের শরীরে আমাদের যে চুল আছে তার মধ্যে কোনো প্রাণ আছে, কিন্তু ওটা তো অনেক সেল দিয়ে তৈরি, ডেড সেল থাকে, ঠিক আছে? আমাদের যে নাখুন আছে, আমাদের যে নোক আছে, ডেড সেল দিয়ে তৈরি। আমি যদি প্ল্যান্টের কথা বলি, প্ল্যান্টের মধ্যে জীবন আছে না নেই, এর মধ্যে তো এটা লিভিং, মানে এর মধ্যে প্রাণ আছে তো, কিন্তু প্ল্যান্টের মধ্যে ম্যাক্সিমাম কোষ থাকে কি, ডেড সেল থাকে। কোশ্চেনটা এইভাবে এসেছিল যে উদ্ভিদের ক্ষেত্রে, ভালো করে শুনবে, উদ্ভিদের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে বেশি এনার্জির প্রয়োজন হয় না কেন? তো ওখানে মেনলি দুটো অপশানে কনফিউজ ছিল সবাই। একটা অপশান ছিল ওখানে, সেটাতে ম্যাক্সিমাম সবাই টিক মেরে এসেছিল কি, উদ্ভিদরা না সালোক সংশ্লেষ করতে পারে, তার জন্য ওদের বেশি এনার্জির প্রয়োজন হয় না। ওটাই ভেবেছিল যে সালোক সংশ্লেষ করবে, নিজের খাবার নিজের খাদ্য নিজের মধ্যে রাখে, তার জন্য বেশি এনার্জির প্রয়োজন। তা কিন্তু নয়।
প্ল্যান্টের মধ্যে ডেড সেলের পরিমাণ সবথেকে বেশি থাকে, সেই জন্য ওদের বেশি এনার্জির প্রয়োজন হয় না। তো এটা ভাববে না যে লিভিং থিং, যে কোনো বস্তুর মধ্যে প্রাণ আছে মানে তার মধ্যে শুধুমাত্র যে সজীব কোষই থাকবে তা কিন্তু নয়, ডেড সেলও কিন্তু তার মধ্যে থাকে। যেমন প্ল্যান্ট সেলের মধ্যে ম্যাক্সিমামটাই ডেড সেল, দেখবো যখন প্ল্যান্ট সেল আমরা পড়বো। ঠিক আছে, তো যে পয়েন্টগুলো বললাম মাথায় রাখবে। অ্যান্টন ভন লিওং 1674 সালে সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন। আরেকটা পয়েন্ট আছে এখানে, অনেক সময় দেয় যে প্রোটোজোয়ার আবিষ্কার, মনে রাখবে যে হিজ মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি ওয়াজ দ্য এক্সিস্টেন্স অফ সিঙ্গেল সেল অর্গানিজম প্রোটোজোয়া 1674। 1674 সালে প্রোটোজোয়া আবিষ্কার করেছেন কে বলেন? তাহলে মনে রাখবে অ্যান্টন ভন লিওয়েনহক, এই নামটা মনে রাখবে। ওকে, এবার আমরা কতগুলো আবিষ্কারের সম্বন্ধে পড়ি। আবিষ্কার পরীক্ষাতে এসেছে, এবার গ্রুপ ডি পরীক্ষা এসেছে, সেই জন্য বলা ইম্পর্টেন্ট। এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার নাম হচ্ছে কি রবার্ট ব্রাউন। কি নাম? রবার্ট ব্রাউন। ইনি কি করেছিলেন? রবার্ট ব্রাউন 1800 পয়েন্ট টু পয়েন্ট মনে রাখো, 1831 সালে ইনি আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। কি আবিষ্কার করেছিলেন? 1831 সালে ইনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। দেখিয়ে দিই তোমাদের এই নিউক্লিয়াস কি না কি সেটা আমরা পরবর্তীকালে পড়বো। এখানে দেখো পয়েন্টে লেখা আছে পুরো, 1831 সালে রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন। আচ্ছা, এর পরের ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে? ইনি যাকে দেখছেন এর নাম হচ্ছে পার্কিনজি বা অনেকে পুরকিনজিও বলে। ইনি কি করেছিলেন? 1839 সালে প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন। প্রোটোপ্লাজম কি তোমাদের শর্টে জাস্ট বলে রাখি, জাস্ট এই পয়েন্টটা মনে রাখো এখন। 1839 সালে কোষের তরল ধাতুকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেছিলেন বিজ্ঞানী পার্কিনজি বা পুরকিনজিও অনেক সময় লেখা থাকে। ঠিক আছে, দেখো প্রোটোপ্লাজম হচ্ছে, আমরা যখন পড়বো আস্তে আস্তে সাইটোপ্লাজমের দিকে যাবো তখন দেখাবো, এই একটা কোষের মধ্যে কি থাকে না নিউক্লিয়াস থাকে, এবং বাকি যে পার্টটা থাকে না, এই বাকি পার্টটাকে একটা তরল ধাতু থাকে, এটাকে বলে সাইটোপ্লাজম। তো এই পুরো নিউক্লিয়াসটা এবং বাকি পুরো সাইটোপ্লাজমটা, এই পুরোটাকে প্রোটোপ্লাজম বলা হয়। এখন এগুলো জানতে হবে না, পরবর্তীকালে আমি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। তো এই প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন কে? না বিজ্ঞানী পার্কিনজি। ওকে, এইটুকুর থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। নেক্সট আমরা পড়বো ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট আমরা কোষতত্ত্ব পড়বো, তার আগে তোমাদের বলে রাখি আমাদের 2026-এ, যারা জানো না তাদের জন্য বলে দিই, 2026-এর ম্যাথামেটিক্স এবং সায়েন্সের প্রিভিয়াস ইয়ার বই চলে এসেছে। এখানে 2024-25-এ যত এক্সাম হয়েছিল গ্রুপ ডি বাদ দিয়ে, গ্রুপ ডির জন্য আলাদা বই আসছে। ম্যাথামেটিক্স এই দেখতে পাচ্ছ তোমরা কী কী এক্সাম হয়েছিল, এই এক্সামের ওপরে পুরো শিফট ওয়াইজ কমপ্লিটভাবে পুরো বই কমপ্লিট করা আছে, পুরো বাংলা ভাষায় শিফট ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন আছে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের। ম্যাথামেটিক্সের প্রাইস আপ টু হোম ডেলিভারি 680 টাকার প্রাইস আছে, সায়েন্সের 532 টাকার প্রাইস আছে। আর আমাদের 2016-22-এর যারা বই চাইছিলে ম্যাথামেটিক্স সায়েন্সের একদম চ্যাপ্টার, এগুলো চ্যাপ্টার ওয়াইজ বই অ্যাভেলেবল হয়ে গেছে, চাইলে নিতে পারো। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিতে পারো। ওকে, বা আমাদের এক্সাম অ্যাপ্লিকেশন ইনস্টল করেও নিতে পারো। চলো নেক্সট আমরা পড়বো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেটা হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্ব বলতে গেলে এই দুই বিজ্ঞানী কথা আমাদের প্রথম জানতে হয়। এই দুই বিজ্ঞানী কে ছিলেন? এই দুই বিজ্ঞানী ছিলেন স্লেইডেন আর সোয়ান। ইনি ছিলেন স্লেইডেন, ইনি ছিলেন সোয়ান। এখানে দুটো ডেট মনে রাখবে, 1838 আর মনে রাখবে 1839। এই দুটো সালে কি হয়েছিল? এই দুই জীববিজ্ঞানী কোষতত্ত্ব প্রকাশ করছেন। স্যার কোষতত্ত্ব জিনিসটা কি? দেখো কোষতত্ত্বে সোজাসুজি আমি যদি মূল বক্তব্যের কথা বলি, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত। আমি তোমাদের প্রথমেই বললাম যে এই পৃথিবীতে যত উদ্ভিদ আছে, যত প্রাণী মানে শুধুমাত্র মানুষ ভাববে না, ওই যে বললাম কুকুর, ছাগল, গরু, ভেড়া, প্রত্যেকেই ভাববে সমস্ত প্রাণী, কারণ মানুষও এক প্রকার অ্যানিম্যাল না, সোশ্যাল অ্যানিম্যাল, বাট অ্যানিম্যাল। তো যত পৃথিবীতে উদ্ভিদ বা প্রাণী আছে তাদের সমস্ত দেহ কোষ দ্বারা গঠিত। ক্লিয়ার? 2 নাম্বার পয়েন্ট মনে রাখবে যে জীবনের মূল একক হলো কোষ। এই দুটো পয়েন্ট এই বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, এই দুই জীববিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বলেছিলেন, মূল বক্তব্য দিয়েছিলেন। ডেট মনে রাখবে 1839, 1838 মনে রাখবে। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট। ক্লিয়ার? কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এরা এই দুই জীববিজ্ঞানী যখন কোষতত্ত্বের মূল বক্তব্য প্রকাশ করলেন, এর মধ্যে আরেকজনের এন্ট্রি হলো, যার নাম হচ্ছে, কেউ বলে রুডলফ ভিরচো, কেউ বলে রুডলং ভিরচো। ঠিক আছে, তো রুডলফ ভিরচো বা রুডলং ভিরচো যাই বলো না কেন, ইনি বললেন যে না, আমি একটু এই যে মূল বক্তব্যটা এটা একটু পরিমার্জিত করব। পরিমার্জিত করে কি করবেন? সেই বিজ্ঞানীকে, এই সেই বিজ্ঞানী যার নাম রুডলং ভিরচো। এটা কিন্তু লেখা আছে আমাদের কি বলবো এনসিআরটিতে রুডলং ভিরচো আছে, বা ইংলিশে কিন্তু রুডলফ ভিরচো লেখা আছে। ঠিক আছে, ডেট মনে রাখবে 1855। ইনি বলেছিলেন যে দেখো, আমি তোমাদেরগুলো একটু পরিমার্জিত করে দিই। কি পরিমার্জিত করে কি করলেন না, সব সজীব বস্তু কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। এবং 2 নম্বর পয়েন্ট, সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। এই 2 নম্বর পয়েন্টটা থেকে মেনলি কোশ্চেন আসে। দেখো এখানে কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে? ফার্স্ট প্রশ্ন আসতে পারে যে এই যে স্লেইডেন আর সোয়ান যে কোষতত্ত্ব প্রকাশ করেছিলেন, এদের পরিমার্জিত রূপকে বার করেছিলেন, তখন তোমার উত্তর হবে রুডলং ভিরচো।
যদি বলে যে কোন সালে বার করেছিলেন, মনে রাখবে 1855। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে রুললং ভির্চোর দেওয়া কোষতত্ত্বের প্রবাদ কি। এই 2 নম্বরটাই মেনলি অপশানে থাকে, যে সব যে আমাদের যে কোষ তৈরি হয় না, সেই কোষটা কোথা থেকে তৈরি হয় না, আগে থেকে প্রি এক্সিস্ট করছে, আগে থেকে যে কোষটা আমাদের দেহে আছে সেই কোষ থেকেই আমাদের নেক্সট কোষে তৈরি হয়। আবার সেই মানে কোষ বিভাজন তোমাদের আমি পড়াবো, মানে আগে থেকে যে কোষ আছে সেই কোষ থেকেই কিন্তু আমাদের কন্টিনিউ কোষ তৈরি হচ্ছে। এটাই ইনি বলেছেন, সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। ক্লিয়ার? এটা রুললং ভির্চোর মতবাদ। চলো এবার আমরা কিছু সেল ফ্যাক্ট পড়ব। সেল ফ্যাক্ট। আচ্ছা, যাওয়ার আগে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো একটু করে নিই। আমাদের এই দেখতে পাচ্ছ ডেট 21/12/2025, রিসেন্ট যে এক্সাম হয়েছে তারই। দেখি কোশ্চেন ফার্স্টে কিনা। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, পেঁয়াজের খোসা, মানে দেখো আমি বারবার তোমাদের একটাই কথা বলছি, যে যার মধ্যে প্রাণ আছে, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, গরু হোক, ছাগল হোক, যাই হোক না কেন, সেটাই কোষ দিয়ে তৈরি। যখন পেঁয়াজের খোসাকে অনুবীক্ষণ, এটাকে অনিয়ন বাল্বও বলা হয় অনেক সময়, অনিয়ন বাল্ব বা পেঁয়াজের খোসা, যাই বলো না কেন, যখন অনুবীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ ভালো করে করবে, তখন দেখতে পাবে প্রত্যেকটা পেঁয়াজের খোসার মধ্যে না এরকম ছোট ছোট ছোট, যেরকম দেখালাম হানিকম প্যাটার্ন, এরকম ছোট 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 প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। এই প্রকোষ্ঠগুলো কেন দেখতে পাওয়া যায়? এগুলোই তো সেল। কোশ্চেন আছে কি, পেঁয়াজের খোসার কোষের অনুবীক্ষণিক পর্যবেক্ষণ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? বলো অ্যান্সার কি হবে? সমস্ত পেঁয়াজ কোষ নামক একই ধরনের ছোট গঠন দ্বারা গঠিত। পেঁয়াজের বাল্বে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের কোষ থাকে। প্রতিটি পেঁয়াজের খোসায় বিভিন্ন উপাদানের কোষ থাকে। না পেঁয়াজের আকার তার প্রতিটি কোষের আকৃতি নির্ধারণ করে? বলো কোনটা অ্যান্সার হবে? আমরা জানি কি এ অ্যান্সার হয়ে যাবে। এ, সমস্ত পেঁয়াজ কোষ নামক এই ধরনের ছোট গঠন দ্বারা গঠিত। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে বিভিন্ন আকারে পেঁয়াজের বাল্ব, এদের অনিয়ন বাল্ব বললাম না এইমাত্র, পেঁয়াজের খোসা পর্যবেক্ষণ করলে সবগুলোর মধ্যে একই রকমের আয়তকার গঠন দেখা যায়। এটা কি প্রমাণ করে? বলো কি প্রমাণ করে? আমরা জানি যে সমস্ত জীব কোষ দ্বারা গঠিত, সমস্ত জীব কোষ দ্বারা গঠিত। এটা 9/1/2026 থার্ড শিফটের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে বহুকোষী জীবে দেখা যাওয়া যে শ্রম বিভাজন। আচ্ছা, তোমাদের এই জিনিসটা একটু বলে দিই আমি, ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন, বা এটাকে বাংলায় শ্রম বিভাজন বললে একটা কেমন লাগে, কিন্তু এটাকে ইংলিশে বলতে হয় ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার সেলের ক্ষেত্রে কি আমি বলে রাখি, ধরো একটা জিনিস বলছি, ধরো তুমি একটা ব্যবসা চালাচ্ছ, একটা ধরো বিজনেস চালাচ্ছ, একটা ব্যবসা চালাচ্ছ, ঠিক আছে? ধরো কিসের ব্যবসা চালাচ্ছ না, তুমি ধরো কাপড় বানাও, কাপড় বানানো তোমার ফ্যাক্টরি আছে, ঠিক আছে? এবার কাপড় বানানোর ফ্যাক্টরি, তুমি ধরো সমস্ত কাজ জানো, মানে তুমি ধরো মালিক, তুমি তো ভালো করে বুঝবে, কাপড় বানানো তোমার ফ্যাক্টরি আছে, তুমি ধরো মালিক। এবার একটা কাপড় বানাতে গেলে কী করতে হয়, তার অনেকগুলো প্রসেস থাকে। কেউ প্যাকেটিং করে, কেউ লেবেল চেটায়, কেউ তাঁত বোনে, কেউ কাপড়টা তৈরি করে, কেউ কালার লাগায়, কেউ ডিজাইন তৈরি করে, অনেক কিছু প্রসেস আছে। এবার তুমি যদি বলো যে আমি সব জানি, আমি পুরো কাজটা একা করব, তুমি তোমার বিজনেস করতে পারবে? কখনোই পারবে না, কখনোই পসিবল নয়। তো তোমার কী হবে? বিজনেস কী হয়ে যাবে? ডুবে যাবে, বিজনেস চলবে না। ঠিক সেরকমই আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গান আছে, লিভার আছে, কিডনি আছে, লাংস আছে, হার্ট আছে, মানে বিভিন্ন রকম অর্গান আছে। তো এমন নয় যে একটা কোষ বা এক ধরনের কোষ বা সম আকৃতির কোষ পুরো জিনিসটাকে মেনটেন করছে, তা নয়। এখানে কি হয়, পরিশ্রমটাকে ডিভিশন করে নিতে হয়। কীরকমভাবে? তাদের কার্যকারিতার উদ্দেশ্যে। লিভারের যা কাজ আছে সেই অনুযায়ী সেই যে সেল আছে, সেই সেলগুলোর যে কার্যকারিতা হবে। কিডনির যে সেল আছে, আমি প্রথমেই বললাম না যে আলাদা আলাদা কার্য, কিডনির যে সেল দিয়ে তৈরি তার কার্য আলাদা হবে। আমাদের হার্ট যে সেল দিয়ে তৈরি তার কার্য আলাদা হবে। আমাদের লাংস যে সেল দিয়ে তৈরি তার আলাদা কার্য হবে। আমাদের যে অগ্নাশয় আছে তার যে সেল, সেটা আমাদের আলাদা কাজ হবে। তো আলাদা আলাদা বিভিন্ন প্রত্যেকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা কাজ আছে, সেই ভিত্তিতে তারা সেরকম আকৃতির হয় বা তাদের কার্যক্ষমতা সেরকম হয়। তো সেইটাকেই বলে যে ডিভিশন অব লেবার, যে আলাদা আলাদাভাবে তোমরা নিজেরা নিজেদের কাজ করো। বোঝা গেল? এবার কোশ্চেনে আসো, বলছে বহুকোষী জীবে দেখা যাওয়া শ্রম বিভাজন, ডিভিশন অব লেবার, নিচের কোনটি সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? বলো কি হবে? শরীরের প্রতিটি অংশ একটি একক কোষ দ্বারা গঠিত, না বিভিন্ন ধরনের কোষের নির্দিষ্ট বিশেষ কাজ থাকে? একটি জীবের সমস্ত কোষ একই কাজ সম্পূর্ণ করে, না বহুকোষী জীবে শুধু এক ধরনের কোষ থাকে? দেখো এই লাস্টের যে অপশনটা দিয়েছে কখনোই হবে না, যে বহুকোষী জীবে এক ধরনের তো কোষ থাকে না। এক কোষী আর বহুকোষীর মধ্যে কি পার্থক্য? না এক কোষী মানে কি, যার একটা মাত্র সেল আছে, একটাই কোষ দিয়ে তৈরি, তার জায়গা তুমি খালি চোখে দেখতেই পাবে না, সে হচ্ছে এক কোষী। আর বহুকোষী মানে আমরা, প্ল্যান্ট, বিভিন্ন অ্যানিম্যাল। কেন বহুকোষী? কারণ অনেকগুলো কোষ দিয়ে তৈরি। তো বহুকোষী জীবে কখনোই
এক ধরনের কোষ তো থাকবে না। আমি তো বললাম যে বারবার বলছি একই জিনিস, যে বিভিন্ন কোষের বিভিন্ন কার্যকারিতা সেইভাবে তারা আলাদা আলাদাভাবে তাদের ডিপার্টমেন্ট, তাদের যে কাজ সেইভাবে আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে। তো এটা কখনোই হবে না। বলছি একটি জীবের মধ্যে সমস্ত কোষ একই কাজ সম্পূর্ণ করে, প্রথমে বললাম যে না, হবে না। শরীরের প্রতিটি অংশ একটি একক কোষ দ্বারা গঠিত, কখনোই না। অ্যান্সার কী হয়ে যাবে? বি, বিভিন্ন ধরনের কোষের নির্দিষ্ট এবং বিশেষ কাজ থাকে। তাহলে আমি দেখো এর কোশ্চেনটা কী এসছে, 9/2/2026 ফার্স্ট শিফটের কোশ্চেন। তাহলে যেগুলো পড়াচ্ছি তার মধ্যে থেকে কোশ্চেন পাচ্ছ তোমরা। চলো দেখো নেক্সট কোশ্চেন অ্যান্সার দাও। নিচের কোন উক্তিটি কোষের আকৃতি ও আকারের বৈচিত্র্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে? বলো, ফটাফট বলো। প্রথম অপশন দিচ্ছে কোষের আকৃতি ও আকার শুধু জলের প্রাপ্যতার উপর নির্ভর করে, কখনোই না। প্রতিটি জীবের সমস্ত কোষের আকৃতি ও আকার স্থির, আমি বারবার বলছি যে সমস্ত কোষের আকার আকৃতি কাজ কখনোই এক নয়, তো এটাও হবে না। উদ্ভিদ ও প্রাণীর কোষের আকৃতি ও আকার অভিন্ন, এটা হবে কি বলো? উদ্ভিদ ও প্রাণীর কোষের আকৃতি ও আকার অভিন্ন, কিন্তু এর সাথে এর কি সম্পর্ক? নিচের কোন উক্তিটি কোষের আকৃতি ও আকারের বৈচিত্র্য? এখানে বলছে কোষের আকৃতি এবং আকার তাদের সম্পাদিত নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত, একদম কারেক্ট, ডিটা হয়ে যাবে রাইট আনসার। দেখো সিটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে হতে পারে, কিন্তু উদ্ভিদ ও প্রাণী কোষের আকৃতি আকার তো অভিন্ন হবে, সে জানা কথা তো। এবার দেখো সেই অনুযায়ী হয় না, উদ্ভিদের কোনো কোষের আমি সাপোজ বলছি উদ্ভিদের ধরো কোনো কোষের আকার হচ্ছে গোলাকার, তো মানুষের বা যে কোনো প্রাণীর কোনো কোষের আকার কি গোলাকার হতে পারে না? হতেই পারে। তো কি করে আকার অভিন্ন হয়, কি করে বলছো? এটা কখনোই হবে না। আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে যে তার কাজ কি, কাজের ভিত্তিতে তাদের যে আকৃতি এবং আকার, অবশ্যই কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে আকার এবং আকৃতি আলাদা আলাদা হয়। এটা 26/12/2025 সেকেন্ড শিফটের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা আর কোনো কোশ্চেন নেই, আবার পড়তে পড়তে যে কোশ্চেনগুলো পাবো, যেটুকু পড়াবো সেই রিলেটেড প্রিভিয়াসে যা আছে আমি তোমাদের করাবো, এইভাবে করাবো। এবার কিছু আমরা সেলফ ফ্যাক্ট জানবো, কিন্তু সেলফ ফ্যাক্ট থেকে খুব একটা কোশ্চেন আসে তা নয়, কিন্তু আমাদের জানতে হবে। দেখো সর্বপ্রথম একটা কথা বলি, সেলফ ফ্যাক্ট আমাদের এখানে কি জানবো না, সবথেকে স্মলেস্ট সেল কি, সবথেকে লার্জেস্ট সেল কি, সবথেকে লংগেস্ট সেল কি। এখানে দু রকম প্রশ্ন আসে, এখানে ফেসে যায় একটাই কারণে, যদি তোমাদের বলা হয় সবথেকে ছোট সেল স্মলেস্ট, যদি বলে সবথেকে স্মলেস্ট সেল কি বলবে? একটা জিনিস ভালো করে শুনে রাখো, যাদের মধ্যে মাত্র একটা সেল আছে না, একটা মাত্র সেল দিয়ে তৈরি, যারা একটা মাত্র সেল দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলবো না এককোষী বলবো। একটা কোষ দিয়ে তৈরি মানে এককোষী। যারা অনেকগুলো কোষ দিয়ে তৈরি তাদেরকে বলবো আমরা বহুকোষী। মনে রাখবে ব্যাকটেরিয়া, একমাত্র ব্যাকটেরিয়া এই নামটা শুধুমাত্র মনে রাখো যাদিকে আমরা প্রোক্যারিওটিক বলতে পারবো বা একটা মাত্র সেল দিয়ে তৈরি বলতে পারবো। একটা জিনিস মনে রাখো, এই যে কিছুক্ষণ আগে তোমাদের আমি বললাম না যে স্লেইডেন সোয়ান কোষতত্ত্ব আবিষ্কার করেছিলেন, যে কোনো প্রাণী কোষ দেহ মানে কোষ দ্বারা গঠিত, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি ওখানে, ওর অপবাদ হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে অপবাদ, কেন? কারণ একটা জিনিস লক্ষ্য রাখবে যে ভাইরাস যতক্ষণ প্রাণী দেহের বাইরে থাকে তার মধ্যে কোনো প্রাণ থাকে না, তো তার মধ্যে কোনো কি সেল এক্সিস্ট করে, কোনো রকম সেল থাকে কি তার মধ্যে? কখনোই থাকে না, সে তো মৃত, তার মধ্যে কোনো প্রাণ নেই। কিন্তু যখনই পোষকের দেহের মধ্যে ঢুকে যায় তখনই কিন্তু সে বংশবিস্তার করে। তো মনে রাখবে যদি বলে যে কোষতত্ত্বের অপবাদ কি আছে বা কোষতত্ত্ব মানে না এরকম কি আছে, মনে রাখবে ভাইরাস, এ সব কিছুর ঊর্ধ্বে, একে কোনো কিছুর মধ্যে রাখাই যায় না। ঠিক আছে, চলো এবার বলে রাখি ব্যাকটেরিয়া। হ্যাঁ যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়া মনে রাখবে সিঙ্গেল সেল, মানে একে খালি চোখে দেখা যায় না, এর কী বা এলো গেল, কী প্রোটেক্ট করলো, কী হলো, তার জন্য বলে পৃথিবী যখন একদম ধ্বংস হয়ে যাবে সব শেষেও একটা বস্তু থেকে যাবে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। একটা জিনিস থেকে যাবে, কারণ এদের কিছুতে কিছু এসে যায় না, মাত্র একটা মাত্র সেল দিয়ে তৈরি। ঠিক আছে, তো মনে রাখবে সব থেকে স্মলেস্ট, একদম সব থেকে ক্ষুদ্রতম কোষ যার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা, স্যার মাইকোপ্লাজমা কি? এটা এক প্রকার ব্যাকটেরিয়া, এটা এক প্রকার ব্যাকটেরিয়া যদি বলে ক্ষুদ্রতম। ঠিক আছে, এবার যদি বলে সবথেকে লার্জেস্ট, দেখো দুটো জিনিস গুলিয়ে ফেলবে না, লার্জেস্ট আর লংগেস্ট। বাংলাতেও বলে দিচ্ছি, লার্জেস্ট হচ্ছে বৃহত্তম আর লংগেস্ট হচ্ছে দীর্ঘতম। ধরো এখান থেকে তুমি দিল্লি যাবে, এই পথটা কি লংগেস্ট। ঠিক আছে, লংগেস্ট কথাটা মানে মানে বোঝার চেষ্টা করো, লম্বার দিক থেকে, লংগেস্ট মানে কি লম্বার দিক থেকে, আর লার্জেস্ট হচ্ছে সাইজের দিক থেকে। ঠিক আছে, আচ্ছা যেমন যদি বলে সব থেকে লার্জেস্ট আমাদের সেল কি, মনে রাখবে অস্ট্রিচ এগ, মানে উট পাখির ডিম যেটাকে বলা হয়, অস্ট্রিচ এগ যেটাকে বাংলায় বলা হয় উট পাখির ডিম। আর যদি বলে লংগেস্ট কি, মনে রাখবে আমাদের নার্ভ সেল, নার্ভ সেল যেটাকে বলা হয় স্নায়ু কোষ।
আমাদের স্নায়ু কোষ হচ্ছে সবথেকে লংগেস্ট, কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়। দেখো নার্ভ সেল আমাদের অবশ্যই লংগেস্ট, কিন্তু যদি বলে যে কার নার্ভ সেল এরকম উল্লেখ করে দেয়, তাহলে মনে রাখবে যে জিরাফ যে আছে না, জিরাফের যে গলা আছে তার সেখানে যে নার্ভ সেল আছে সেটা কিন্তু সবথেকে মানে লংগেস্টের দিক থেকে সেটা কিন্তু সবথেকে লংগেস্ট। আর এই যে অস্ট্রিচ এগ বললাম না, এর মোটামুটি সাইজ তোমরা ধরে রাখো 170 mm ইন্টু 130 mm এর মতো। এটা ক্লিয়ার? কিন্তু যদি এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মধ্যে যদি কিছু উল্লেখ না করে দেয়, কিন্তু যদি এখানে উল্লেখ করে দেয় কোনোভাবেও যে মানুষের কথা বলে দেয়, যে হিউম্যান বলি তোমাদের, দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, আমি তোমাদের দিয়ে দেবো এগুলো, এর মধ্যে ছবি টবি সুন্দরভাবে দেওয়া আছে। দেখো আমি তোমাদের বলতে চাইছি যে যদি এখানে তো নর্মাল বললো যে সব থেকে বড় সেল কোনটা, লার্জেস্ট সেল কোনটা, লংগেস্ট সেল কোনটা, স্মলেস্ট সেল কোনটা, কিন্তু যদি হিউম্যানের কথা বলে, যদি মানুষের কথা বলে এবং এখানে দিয়ে দেয় যে সব থেকে স্মলেস্ট ক্ষুদ্রতম, তাহলে কিন্তু ভুল করো, ওটা দিতে যেও না যেটা আগে বললাম। মনে রাখবে সব থেকে স্মলেস্ট হচ্ছে স্পার্ম, যেটাকে বাংলায় কি বলা হয়, শুক্রাণু, যেটা কিনা মেল বডিতে থাকে। যদি বলা হয় যে লার্জেস্ট যদি বলা হয়, তাহলে ফিমেল বডিতে যেটা থাকে এটা হচ্ছে এগ, ডিম্বাণু, এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট সেল। আর যদি বলে লংগেস্ট যদি বলা হয়, তাহলে মনে রাখবে যে নিউরন, এটা হচ্ছে সব থেকে লংগেস্ট। কিন্তু মনে রাখবে যদি কিনা এটা হিউম্যান দেয়, মানুষের শরীরের কথা বলে, বা এগ বা ওভামও বলা হয়, ঠিক আছে, ওভামও বলা হয়, মনে থাকবে। এটাই ছিল সেল ফ্যাক্ট। এতক্ষণ গেল বলতে পারো সেলের একটা ইন্ট্রোডাকশন পার্ট, মানে কে বড় কে ছোট কে মেজো এরকম করে ইন্ট্রোডাকশন পার্ট গেল, সেল ব্যাপারটা সম্বন্ধে একটা স্বাভাবিক একটা আইডিয়া পেলাম। এরপর অ্যাকচুয়ালি আমাদের সেল যে জিনিসটা, সেল কি জিনিস সেইটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, কোষ সম্পর্কে বোঝার আগে একটা জিনিস তোমরা ক্লিয়ার করে নাও আগেই, যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের ব্যাপার কি, কারণ এরপরে জিনিসগুলো মানে লাগবে পরের পার্টগুলো বুঝতে গেলে। প্রোক্যারিওটিকে সিম্পল একটা জিনিস মনে রাখবে, যে যাদের মানে ক্যারিওট শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে প্রোক্যারিওটিক, যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস আছে তারা হচ্ছে ইউক্যারিওটিক। এখানে প্রবলেমটা হয় যে কারা প্রোক্যারিওটিক কারা ইউক্যারিওটিক। তো সিম্পল একটা ভাষায় মনে রাখো, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়া ছাড়া যা কিছু আছে, যা কিছু মানে আমি যদি অ্যানিমেলের কথা বলি, কোনো প্রাণীর কথা বলি, কোনো প্ল্যান্টের কথা বলি, কোনো ফাঙ্গির কথা বলি, কোনো প্রোটোজোয়ার কথা বলি, কোনো আমি অ্যালগির কথা বলি, মানে শৈবালের কথা বলি, এই যা কিছু বলবো সব কিছু মনে রাখবে ইউক্যারিওটের মধ্যে পড়ে গেল। বোঝা গেল? একদম সিম্পল হিসাব। ইউক্যারিওটিকের মধ্যে অ্যানিমেল, প্ল্যান্ট, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল সমস্ত কিছু ইউক্যারিওটিক। অনলি ফর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মনে রাখবে প্রোক্যারিওটিক, ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই ক্ষেত্রে, তাহলে গুলি ফেলবে। আর ওটা বললাম যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে প্রোক্যারিওটিক, আর যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস আছে তারা হচ্ছে ইউক্যারিওটিক। ক্যারিওট শব্দের কথা হচ্ছে নিউক্লিয়াস, আর কিছু ব্যাপার নয়। ওকে, আরেকটা জিনিস মনে রাখো, যদি কোনো, যেমন কিছুক্ষণ আগে মাইক্রোপ্লাজমার কথা বললাম, মাইক্রোপ্লাজমা কি ব্যাকটেরিয়া, তেমনি যদি কোনো কারণে দেয় এখানে ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে বাংলায় বলা হয় নীলাভ সবুজ শৈবালের যদি কথা বলা হয়, নীলাভ সবুজ শৈবাল, মনে রাখবে এটাও এক প্রকার ব্যাকটেরিয়া। যদি বলে পিপিএলও, এটা কিন্তু আছে এনসিআরটিতে, পিপিএলও ফুল ফর্ম কি, প্লুরো নিমোনিয়া লাইক অর্গানিজম। তো এটাও কিন্তু এক প্রকার ব্যাকটেরিয়া। এরা সবাই কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যেই পড়ছে। ঘাবড়ে যেও না, স্যার ব্যাকটেরিয়া লেখা নেই, মাইক্রোপ্লাজমা লেখা আছে, স্যার মাইক্রোপ্লাজমা লেখা নেই, নীলাভ সবুজ শৈবাল লেখা আছে, স্যার পিপিএলও লেখা আছে, যাই কিছু বলবে মনে রাখবে প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে গেল। মেনলি ব্যাকটেরিয়া 4 প্রকার হয়, তোমাদের কোশ্চেন আসবে না তাও জেনে রাখো। 4 প্রকার হয়, একটা হচ্ছে ব্যাসিলাস, যেটা কিনা দণ্ডাকার টাইপের, একটা হচ্ছে কক্কাস, সেটা হচ্ছে গোলাকার টাইপের, একটা হচ্ছে ভিব্রিও, যেটা হচ্ছে কমা চিহ্নের মতো, একটা হচ্ছে স্পাইরালাম, একটা যেটা হচ্ছে প্যাঁচানো। এই 4 প্রকার মেনলি ব্যাকটেরিয়া হয়, এগুলো পরীক্ষায় আসবে না, টেনশন নেই তোমাদের। আরেকটা পয়েন্ট জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেছে, যে এই ব্যাকটেরিয়ার কি কোষ প্রাচীর থাকে? আরে অবশ্যই থাকে। মনে রাখবে ব্যাকটেরিয়ার মধ্যে না ত্রিস্তর আবরণ থাকে, যদি একটু ডিপলি যাও, যদি পড়ো, ত্রিস্তর আবরণ থাকে। তোমাদের আমি বলে দিই, ব্যাকটেরিয়ার মধ্যে ত্রিস্তর আবরণ কি থাকে না, প্রথমে থাকে গ্লাইকোক্যালিক্স থাকে, তারপরে থাকে কোষ প্রাচীর,
এবং তারপরে থাকে কোষ পর্দা, যেটাকে প্লাজমা পর্দা বলা হয়। এই তিনটে স্তরে এই কিন্তু ব্যাকটেরিয়া তৈরি। ব্যাকটেরিয়ার মধ্যে একটা কোষ আছে মানে কি হেলায় ফেলায় নেবে না যে কিছু নেই, ত্রিস্তর আবরণ। কিন্তু এই যে মাইক্রোপ্লাজমার কথা বললাম না, এই মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কারণ মাইক্রোপ্লাজমা ছাড়া যত প্রোক্যারিওটিক কোষ আছে, মানে যত ব্যাকটেরিয়া আছে, প্রত্যেকের মধ্যে কোষ পর্দাকে ঘিরে কোষ প্রাচীর থাকে, কিন্তু মাইক্রোপ্লাজমার মধ্যে সেটা থাকে না। ঠিক আছে, কোষ পর্দাকে ঘিরে কোষ প্রাচীর থাকে না। বোঝা গেল? মাইক্রোপ্লাজমা হচ্ছে ব্যতিক্রম, বলে রাখলাম। আর না মাইক্রোপ্লাজমা, আর এই নামটা এমনিও মনে রাখতে হবে, কারণ পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম, সবথেকে স্মলেস্ট সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা। ক্লিয়ার? আর এটুকু তো বুঝতেই পারছো, যখন আমরা নিউক্লিয়াস পড়াবো, তখন ক্রোমোজোম পড়াবো, তখন পড়বো। তাও জেনে রাখি যে এর মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না প্রোক্যারিওটিকের মধ্যে, তার মানে এর মধ্যে কোনো রকম কোনো কিছুই সুস্পষ্টভাবে থাকবে না। যদি ক্রোমোজোমের কথা বলি, সেটাও সুস্পষ্ট থাকবে না, কারণ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, তো নিউক্লিয়াসই ঠিকঠাক নেই তো ক্রোমোজোম কনসা থাকবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট প্রোক্যারিওটিক বলে দিলাম। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমাদের এনসিআরটি ছবি, তাই দিয়েছি যাতে ছবি যাই কোনো কারণে যদি বলে এটা কি, ঘাবড়ে যেও না, প্রোক্যারিওটিক কোষ। আর এটা হচ্ছে আরেকটা ছবি, হ্যাঁ, স্ট্রাকচার অফ সেল। চলো এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা এনসিআরটি ছবি, ঠিক আছে, এটা হচ্ছে প্রাণী কোষের, ওটা উদ্ভিদ কোষের। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি বলে স্ট্রাকচার অফ সেল বা কোষ মেনলি কী কী দিয়ে তৈরি, আমাদের এনসিআরটিতে মেনলি তিনটে পয়েন্ট আছে। কি তিনটে পয়েন্ট আছে না, তিনটে বৈশিষ্ট্য মেনলি উল্লেখ করা যায়: কোষ পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আমি তোমাদের একটা কথা বলবো, যে বোঝার জন্য চারটে পার্ট ধরো। এক নাম্বার পার্ট ধরো সেল ওয়াল, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। দু নাম্বার পার্ট ধরো কোষ পর্দা, যেটা তোমাদের বুঝতে সবথেকে বেশি সুবিধা হবে, কোষ পর্দা। তিন নম্বরে হচ্ছে যেমন নিউক্লিয়াস আছে, এখানে আমি সাইটোপ্লাজমকে নিয়ে আসছি, সাইটোপ্লাজম। আর চার নম্বরে ধরো নিউক্লিয়াস, এই চারটে পার্ট দিয়ে মেনলি আমাদের কোষ তৈরি। স্যার এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে কোথায় গেল, গলগি বস্তু কোথায় গেল, রাইবোজোম কোথায় গেল, লাইসোজোম কোথায় গেল, সব আসবে। এগুলো সবই সাইটোপ্লাজমের মধ্যে পড়ে যাবে, সব আমি দেখাবো। কিন্তু বোঝার জন্য তোমরা চারটে পার্ট ধরো: কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ক্লিয়ার? তোমরা যত প্রকার অঙ্গাণু পড়ো না, এই সবই সাইটোপ্লাজমের ভেতরে পড়ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারটাস, রাইজোজোম, লাইসোজোম, প্লাস্টিড, এভরিথিং এই সাইটোপ্লাজমের মধ্যে বলছে। ওগুলো কিন্তু কণিকা, আর এগুলো কিন্তু বৈশিষ্ট্য একটা মানে আলাদা জিনিস, দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। কিন্তু কোষ প্রাচীর কোনো কণিকা নয়, কোষ পর্দা কোনো কোষীয় অঙ্গাণু নয়, সাইটোপ্লাজম কোনো কোষীয় অঙ্গাণু নয়। সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকে। বোঝা যাচ্ছে জিনিসটা? তো এই চারটে পার্টকে আমি প্রথমে তোমাদের ডিটেলসে বোঝাই, তাহলে তোমাদের কোষ সম্পর্কে ধারণা হবে একটা। আচ্ছা, স্ট্রাকচার অফ সেল বোঝার আগে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের না এইটা সব থেকে বেশি গুলিয়ে যায়, পরীক্ষাতে প্রশ্নও দেয়, যে এটার মধ্যে রাইবোজোম আছে কি না, মানে প্রোক্যারিওটিকের মধ্যে রাইবোজোম আছে না ইউক্যারিওটিকের মধ্যে রাইবোজোম আছে, সাইটোপ্লাজম কার মধ্যে আছে, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, ক্রোমোজোম কার মধ্যে আছে, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক। তো তোমরা এইটুকু শিওর থাকো, আমি যদি এইদিকে লিখি প্রোক্যারিওটিক আর এদিকে লিখি ইউক্যারিওটিক, তোমরা এটুকু তো বুঝতে পারছো যে ইউক্যারিওটিকটা উন্নত, প্রোক্যারিওটে যা থাকবে ইউক্যারিওটিকে হুবহু তাই থাকবে। ধরো একটা ভালো ছেলে, ভালো করে বুঝবে, ধরো ক্লাসের একটা ফার্স্ট বয় আর একটা ধরো লাস্ট বয়। তো লাস্ট বয় যেটুকু পড়াশোনা জানে, ফার্স্ট বয় তো ওইটুকু জানে, প্লাস ফার্স্ট বয় কী জানে, আরও এক্সট্রা পড়াশোনা জানে। আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি বোঝানোর জন্য। ফার্স্ট বয় এক্সট্রা পড়াশোনা কিছু জানে, লাস্ট বয় যেটুকু পড়েছে, লাস্ট বয় ধরো সাপোজ 2 পাতা পড়েছে, তো 2 পাতা তো ফার্স্ট বয় জানে, কিন্তু ওর থেকে অনেক এক্সট্রা জানে ফার্স্ট বয়। তো আমি যদি এই লাস্ট বয়টাকে কমপ্লিট করতে পারি, তাহলে ফার্স্ট বয়ের কিছুটা পার্ট আমার হয়ে যাবে, আর যেটা এক্সট্রা পার্ট সেটা আমরা আলাদা করে পড়বো। এর মানে আমি বলতে চাইছি যে প্রোক্যারিওটিকের মধ্যে সেল ওয়াল, যেটাকে বলা হয় কোষ প্রাচীর, সেল মেমব্রেন, যেটাকে বলা হয় কোষ পর্দা, সাইটোপ্লাজম, রাইবোজোম এবং ক্রোমোজোম, এই যে জিনিসগুলো আমি বললাম, এই 5টা জিনিস প্রোক্যারিওটিকের মধ্যে দেখা যায়। এবং এই পাঁচটা জিনিস ইউক্যারিওটিকের মধ্যেও আছে,
এবং ইউক্যারিওটের মধ্যে আরও কিছু এক্সট্রা পার্ট আছে। তো আমি প্রথমে এই যে 5টা পার্ট আছে, এই 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা পার্ট যদি পড়ি তাহলে আমার প্রোক্যারিওটিকটা কমপ্লিট হয়ে যাবে। আমি বুঝতে পারবো যে প্রোক্যারিওটের মধ্যে এগুলো আছে, এবং ইউক্যারিওটটাও কমপ্লিট হয়ে যাবে। এবং ইউক্যারিওটের লাস্টে যে এক্সট্রাগুলো আছে, এক্সট্রাগুলো আমরা লাস্টে পড়বো। বোঝা গেল? ক্লিয়ার তোমাদের? তাহলে আমরা প্রথমে কি পড়বো? সেল ওয়াল। সেল ওয়ালটা কি হচ্ছে না, প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে, ইউক্যারিওটিকের মধ্যে পড়ছে। কিন্তু তার আগে আমি কি করব না, তোমাদের স্ট্রাকচারটা একবার বুঝিয়ে দিই। এটা বাদ দাও, এই ছবিটার কথা বাদ দাও, আমি জাস্ট একটা নর্মাল ছবিকে তোমাদের বোঝাই। এই যে একটা সেল, মনে রাখো এটা একটা সেল, ঠিক আছে? আমি সেলের মেনলি 4টে পার্ট বলেছিলাম কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই যে কোষটার চারিদিকে যেটা রয়েছে না, চারিদিকে যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে বলা হয় কোষ প্রাচীর। একদম মানে বাচ্চাদের যেমন বোঝায় ঠিক আমি তোমাদের সেইভাবে বোঝাবো। কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে, এই পর্দাটাকে বলা হয় কোষ পর্দা। এবং পর্দার ভেতরে একটা বড় পার্ট থাকে, এই বড় পার্টটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের চারিদিকে একটা তরল পদার্থ থাকে, এই তরল পদার্থটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটুকু ক্লিয়ার? তারপর আমি সব বলছি। সাইটোপ্লাজম, তাহলে আমি যে 4টে পার্ট বলেছিলাম, 4টে পার্ট, এখানে কেউ বলো না স্যার অ্যানিমেলদের তো থাকে না সেল ওয়াল, উদ্ভিদের থাকে সেল ওয়াল, আমি সব বলবো। তো 4টে পার্ট যে আমি বলেছি, এই 4টে পার্ট ক্লিয়ার হয়েছে? বাইরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলবো আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে যে পার্টটা থাকে সেটাকে বলবো কোষ পর্দা। কোষ পর্দার ভেতরে যে সবথেকে বড় অংশটা থাকে সেটাকে বলবো আমরা নিউক্লিয়াস। এবং এই কোষ পর্দার ভেতরে এবং নিউক্লিয়াসের বাইরে যে অর্ধতরল পদার্থটা থাকে সেটাকে বলবো আমরা সাইটোপ্লাজম। এবার একটা জিনিস তোমরা বলো, যদি আমি কোষ প্রাচীরের কথা বলি না, চলো আমি এটা মুছে দিচ্ছি। আমি যদি কোষ প্রাচীরের কথা বলি, কোষ প্রাচীরটা কিছুটা এরকম টাইপের, আমি জাস্ট রাফ একটা ছবিকে তোমাদের বোঝাতে চাইছি। এরকম টাইপের, হ্যাঁ। তার মানে কি, আমাদের যা কিছু প্রবেশ করবে, মানে আমাদের যা কিছু কোষের মধ্যে প্রবেশ করবে, অটোমেটিক কোষ থেকে বেরিয়ে যেতে পারবে কি পারবে না? কারণ এটা কি ভেদ্য পর্দা। কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য পর্দা। স্যার ভেদ্য পর্দা মানে কি? মানে যে কোনো কিছু আসতে পারবে যেতে পারবে, যে কোনো কিছু ঢুকলো, যে কোনো কিছু বেরিয়ে গেল, এর কোনো রেস্ট্রিকশন নেই। বোঝা গেল? এটা হচ্ছে কোষ প্রাচীর। আমি কি সম্পর্কে বললাম? এটা কোষ প্রাচীর। কিন্তু কোষ প্রাচীরের ভেতরেই একটা পর্দা থাকে, যেটাকে বলা হয় কোষ পর্দা। এই কোষ পর্দার যে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, কোষ পর্দা হচ্ছে অর্ধভেদ্য পর্দা মানে সবাইকে আসতে দেবে না, সবাইকে যেতেও দেবে না, যাকে দরকার তাকে এন্ট্রি দেবে, যাকে দরকার নেই তাকে এন্ট্রি দেবে না। ক্লিয়ার? ধরো তা তোমরা একটা কথা বলো আমাকে, কোষ প্রাচীর একটা কোষের বেশি ইম্পর্টেন্ট না কোষ পর্দা একটা কোষের বেশি ইম্পর্টেন্ট? চলো বলো এটা আমাকে। কোষ প্রাচীর বেশি ইম্পর্টেন্ট না কোষ পর্দা বেশি ইম্পর্টেন্ট? বলবে স্যার কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে একটা জিনিস ভাবো, ধরো তোমার বাড়িতে তুমি সিকিউরিটি লাগিয়েছো, এমন এক সিকিউরিটি লাগিয়েছো যে পাচ্ছে বাড়িতে এন্ট্রি করছে, যে পাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তো সিকিউরিটির কোনো কাজ আছে কি? না স্যার, সিকিউরিটির কোনো কাজ নেই, সিকিউরিটি। কিন্তু এমন একটা সিকিউরিটি লাগিয়েছো যাকে দরকার তাকে বাড়ির ভেতরে এন্ট্রি দিচ্ছে এবং যাকে দরকার তাকে বাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে দিচ্ছে, তো সেই রকম সিকিউরিটি দরকার না? তা সেরকম সিকিউরিটি দরকার, নাহলে আমার সিকিউরিটি রাখার মানে কি হলো? তো এটাই হচ্ছে কোষ পর্দার কাজ। তাই কোনো কোষে যে আমাদের যে পুষ্টিটা আমরা খাবার খাচ্ছি, সমস্ত কিছু ডাইজেশন প্রসেসের সব কিছুর মাধ্যমে আমাদের কোষে গিয়ে পৌঁছাচ্ছে, কোষের যে পুষ্টিটা যদি আমাদের ঢুকে সব বেরিয়ে যায়, এই কোষ প্রাচীর দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের এই পুষ্টিটা কোষের কোনো কাজে লাগবে? কোষটা জীবিত থাকবে? কোষটা তো মারা যাবে না খেয়ে। কিন্তু কোষ পর্দা থাকার জন্য সেইটা হয় না। কোষ পর্দা থাকার জন্য যেটা দরকার সেটা এন্ট্রি নিচ্ছে এবং যেটা বেরোনো সেটা দিচ্ছে। তো মনে রাখবে, কোনো কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকুক না থাকুক, কোষ পর্দা ইম্পর্টেন্ট। কোষ পর্দা প্রত্যেকটা কোষের মধ্যে থাকবেই থাকবে। ঠিক আছে? এবারে গ্রুপ ডিতে প্রশ্ন এসেছে, আমি সেই জন্য তোমাদের বারবার এই পয়েন্টটা উল্লেখ করছি। কোষ প্রাচীর থাকুক না থাকুক, কোষ পর্দা তোমরা তো মুখস্থ করে নাও না, শুধুমাত্র যে কোষ পর্দা মানে জাস্ট মুখস্থ করে নাও যে কোষ পর্দা থাকবে, কোষ প্রাচীর থাকবে না, কোষ প্রাচীর থাকবে, কোষ পর্দা থাকবে না। কিন্তু কেন থাকবে না বা কিসের জন্য থাকছে না, এই জিনিসগুলো তোমাদের এইভাবে বোঝা দরকার, নাহলে কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবে।
ক্লিয়ার? আরেকটা পার্ট বলেছিলাম যে এর মধ্যে, সেটা বলেছিলাম কি নিউক্লিয়াস। আমি আলাদা করে সব পড়াবো, কোষ প্রাচীর, কোষ পর্দা আবার আলাদা করে পড়াবো, যা শর্টে বলছি। এখানে আরেকটা পার্ট বলেছিলাম আমি, নিউক্লিয়াসের পার্ট বলেছিলাম। কিসের পার্ট বলেছিলাম? নিউক্লিয়াসের পার্ট। আচ্ছা, নিউক্লিয়াসের কি ভূমিকা আছে? দেখো, নিউক্লিয়াস হচ্ছে এমন একটা জিনিস যেটা, দেখো আমাদের যেমন বডিতে আমাদের আমাদের মস্তিষ্ক কি, আমাদের আমাদের মস্তিষ্ক ব্রেন যেটা আছে তার মাধ্যমে পুরো বডিটা কন্ট্রোল হচ্ছে। আমাদের বডি কোথায় কি হচ্ছে, কোথায় কি হরমোন রিলিজ হচ্ছে, কোথায় কি খাবার দেয়, আমরা যা কিছু করছি আমাদের সবার উপরে কি মাথা আছে না, মাথাতে ব্রেন কাজ করছে, তার জন্য পসিবল। ঠিক সেই রকমই এই কোষটার কী কী কার্যাবলী হবে, কী কী প্রসেস হবে, কী কী হবে, মানে কোষের যে ব্রেন, সেইটা হচ্ছে এই নিউক্লিয়াস। বোঝা গেল? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটা একটা বিশাল বড় পার্ট, এর ভেতরে কী আছে না আছে পরবর্তীকালে নিউক্লিয়াস পড়াবার সময় পড়বো। আরেকটা পার্ট বলেছিলাম, কি বলেছিলাম? কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস, আর বলেছিলাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে যে তরল, এক প্রকার অর্ধ তরল পদার্থ থাকে, যার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভেসে থাকে, এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। স্যার তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হতে অর্ধ তরল। মনে রাখবে, আমি যদি কোষ পর্দার কথা বলি, পুরো কোষ পর্দার মধ্যে যে পুরো তরল পদার্থটা থাকে তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। গুলি ফেলবে না, এটা হচ্ছে প্রোটোপ্লাজম। কিন্তু যদি আমি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে বাকি অংশ অর্ধতরলটা পড়ে থাকবে সেইটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। বোঝা গেল? যদি আমি পুরোটা নিই, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, তাহলে বলবো প্রোটোপ্লাজম। আবার বলছি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, তাহলে বলবো আমরা প্রোটোপ্লাজম। কিন্তু প্রোটোপ্লাজম থেকে যখনই নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দেবো, তখন যে বাকি পার্টটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার সাইটোপ্লাজম, যার মধ্যে বললাম সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে রাখি, পরবর্তীকালে ভুলে যেতে পারি, পরীক্ষায় প্রশ্ন এসছে মনে পড়ে গেল। এই যে কোষ পর্দা আছে না, মনে রাখবে কোষ পর্দা না দুটো জিনিস দিয়ে তৈরি হয়, লিপিড এবং প্রোটিন। পরবর্তীকালে পড়বো যে লিপিড এবং প্রোটিন কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে কোষ পর্দাটাকে তৈরি করে। জাস্ট এখন মনে রাখো, কোষ পর্দা মেনলি দুটো জিনিস নিয়ে তৈরি, লিপিড প্লাস প্রোটিন। এই দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে আমাদের কোষ পর্দা। ঠিক আছে? তো আমরা প্রথমে কোষ প্রাচীর নিয়ে পড়বো, আস্তে আস্তে কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম সমস্ত কিছু পড়বো। চলো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর সম্বন্ধে আমরা সিম্পল একটা জিনিস জানলাম যে এটা ভেদ্য একটা পর্দা, কোনো কিছু এন্ট্রি দেয়, কোনো কিছু বাইরে যেতে দেয়, এর কোনো ব্যাপার নেই। তাহলে স্যার আছে কেন, কিসের জন্য এবং কাদের থাকে, কী দিয়ে তৈরি হয়, কী জিনিস? দেখো, কোষ প্রাচীর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বললাম না, একটু মোটা করে নিই পেনটা, তাহলে বুঝতে পারবে। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, বাইরের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কোষ প্রাচীর। দেখতে পাচ্ছ যে এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এটাকে ইংলিশে বলা হয় ফ্রিলি পারমিয়েবল। কি বলা হয়? ফ্রিলি, PERMEABLE, মানে হচ্ছে আরামসে যাতায়াত করতে পারে, একদম ভেদ্য পর্দা, এর কোনো ব্যাপার নেই। মনে রাখবে, কোষ প্রাচীর শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে। কোথায় থাকে না? প্ল্যান্ট সেলে থাকে। অ্যানিমেল সেলে, মানে মানুষের যদি কথা বলি, অ্যানিমেল সেলে কিন্তু এটা থাকে না। যদি বলো স্যার শুধুমাত্র কি প্ল্যান্টেই থাকে, না, প্ল্যান্টে থাকে, তারপর ব্যাকটেরিয়াতে থাকে, তারপর ফাঙ্গাস থাকে, যেটা ছত্রাক বলা হয়, ফাঙ্গাসে থাকে, ফাঙ্গিতে থাকে। এদের মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে। কিন্তু যদি মানুষের কথা বলা হয়, কুকুরের, ছাগলের, গরু, ভেড়া, এদের কথা, অ্যানিমেলের যদি কথা বলা হয়, অ্যানিমেলের মধ্যে নট প্রেজেন্ট, অ্যানিমেলের মধ্যে প্রেজেন্ট থাকে না কোষ প্রাচীর। এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম, যে আমি এইমাত্র বললাম না যে ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে না, সেল ওয়াল থাকে। কিন্তু ব্যতিক্রম কার কথা বলেছিলাম? মাইকোপ্লাজমা। আচ্ছা, আমি ইংলিশে লিখছি, কোনো প্রবলেম নেই না, যদি প্রবলেম হয় কমেন্টে বলবে, আমি অবশ্যই বাংলাতে লিখে দেবো। মাইকোপ্লাজমা এমন একটা ব্যাকটেরিয়া, ডু নট কন্টেন সেল ওয়াল, কোষ প্রাচীর এর মধ্যে থাকে না। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় কোষ পর্দা, আমি তোমাদের বারবার বলছি, এমন কোনো কোষ নেই যার মধ্যে কোষ পর্দা থাকে না, কোষ পর্দা থাকবেই থাকবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এইমাত্র আপনি বললেন যে প্ল্যান্টের মধ্যে থাকে, মানে উদ্ভিদের মধ্যে থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ফাঙ্গাসের মধ্যে থাকে, তো এদের যে সেল ওয়াল সেটা তৈরি হয় কী দিয়ে? মনে রাখো, ভালো করে মনে রাখো। প্ল্যান্ট, আমি উদ্ভিদে যদি কথা বলি, মনে রাখবে সেলুলোজ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। যদি বলি, বাংলাতে লিখছি আমি, যদি বলি ব্যাকটেরিয়ার কথা,
ইংরেজি বাংলা কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যাকটেরিয়া যদি কথা বলি তাহলে মনে রাখবে গ্লাইকেন, মানে এটা আমি ইংলিশে লিখে দেবো তো বাংলায় লিখে দেবো, পেপটিডো GLY কেন, পেপটিডোগ্লাইকেন যদি বাংলায় লিখতে হয় পেপটিডোগ্লাইকেন, এটা দিয়ে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এটা দিয়ে তৈরি। যদি আমি ফাঙ্গাসের কথা বলি, মানে ছত্রাকের কথা বলি, ফাঙ্গাসের যদি কথা বলি তাহলে কি লিখবো না কাইটিন, অনেকে আবার চিটিনও বলে, বাংলায় এটাকে বলা হয় কাইটিন। যদি ইংলিশে লিখি CHITIN, চিটিনও বলা হয়, বা বাংলাতে বলে কাইটিন। কাইটিন দিয়ে তৈরি হয় কোষ প্রাচীর। মনে থাকবে এই তিনটে জিনিস, মনে রাখবে কোষ প্রাচীরের ক্ষেত্রে। দেখো ডিটেলসে গেলে অনেক কিছু যাওয়া যায়, ঠিক আছে, সেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না, গ্রুপ ডিতে কোনো দিন আসবে না। যেমন দেখো আমি যদি অ্যালগির কথা বলি, শৈবালের কথা বলি, ওয়ান টাইপ অফ প্ল্যান্ট, তো আমি যদি শৈবালের কথা বলি, ওটা কিন্তু সেলুলোজ দিয়েই তৈরি, কিন্তু সেলুলোজের সঙ্গে তোমার গ্যালাক্টেন্স থাকে, ম্যানোজ থাকে, তারপরে বিভিন্ন রকম খনিজ লবণ থাকে, খনিজ লবণ বলতে ক্যালসিয়াম কার্বোনেটের মতন খনিজ লবণ থাকে। তো এই জিনিসগুলো তোমাদের আসে না সেই জন্য, ঠিক আছে। এছাড়া আরও অনেক কিছু আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন, বিভিন্ন, তো ওগুলো কোনো দিন আসে না। আমি যে তিনটে পয়েন্ট বললাম সেই তিনটে পয়েন্টই কিন্তু আসে তোমাদের সাধারণত, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট এখানে সমস্ত কিছু লেখা আছে, আমি তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু আছে। আচ্ছা চলো কোশ্চেন বলছে একটি জীবে কোষ প্রাচীরের অবস্থান কোথায়। কোষ প্রাচীর বললাম, দেখো এটা 27/11/2025 সেকেন্ড শিফটে এসেছিল, বলো অ্যান্সার কী হবে, বলো কোষ প্রাচীর কোথায় থাকে। বলছে প্লাজমা পর্দার ভেতরে, প্রাণী কোষে প্লাজমা পর্দার ভেতরে, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার ভেতরে, প্রাণী কোষে প্লাজমা পর্দার বাইরে, উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার বাইরে। প্রথম কথা, কোষ প্রাচীর প্রাণীতে থাকেই না, তো প্রথমে প্রাণী দুটো তো ক্রস হয়ে যাবে। দুটো অপশান পড়ে রইল, বলছে উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার ভেতরে থাকে কোষ প্রাচীর, কখনোই না, কোষ প্রাচীর থাকে সবসময় বাইরে। দেখো জিনিসটা বুঝবে, কোষ প্রাচীরের ব্যাপারটা কি, ধরো তোমার গরম লাগছে, কি করবে, সোজা বাইরে রোদ থেকে এসে এসি থাকলে এসি চালিয়ে নেবে, নাহলে ফ্যান চালিয়ে চুপচাপ বসে পড়বে বা ঠান্ডা ঘরে চলে যাবে, ঠিক আছে। বা বাইরে ধরো প্রচুর জোর ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিছু হচ্ছে, তুমি সেই জায়গাটা স্থান পরিবর্তন করে যেতে পারবে। কিন্তু যদি একটা উদ্ভিদের কথা বলি, এই উদ্ভিদটা কি স্থান পরিবর্তন করে, বা ঝড় লাগছে বা রোদ লাগছে, চল গাছে একটু অন্য জায়গায় গিয়ে বিশ্রাম নিই, একটু গাছ ঘরের ভেতরে যায়, একটুখানি আরাম করে ঘরে ঠান্ডা ঘরে বসে করতে পারবে না। তো তার জন্য কী করে না, ওদের কোষ প্রাচীর থাকে। বাইরের যে যান্ত্রিক আঘাত, বাইরের যত প্রকার ঝড়ঝাপটা, সমস্ত কিছু সহ্য করে কে না এই কোষ প্রাচীর, তবেই না এই প্ল্যান্টদের কোষ প্রাচীর তো আছে, এই জন্যই তো আছে। বা একটা যান্ত্রিক দৃঢ়তা, তুমি একটা ঝড় হলো, একটা উদ্ভিদকে, একটা মানুষ থাকলে যত তাড়াতাড়ি উল্টে পাল্টে যাবে, একটা উদ্ভিদকে চক্কর পারবে না, কারণ সেই যান্ত্রিক দৃঢ়তাটা প্রদান করে এই কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর থাকে কেন না, বাইরে যারা আছে, যাদের কোনোভাবে কোনো শেল্টার নেই, সেই জন্য তাদের জন্য, শুধুমাত্র প্ল্যান্টের জন্য, প্ল্যান্ট, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের জন্য এই কোষ প্রাচীরটা ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পড়ব প্লাজমা পর্দা বা কোষ পর্দা। কোষ পর্দা সম্বন্ধে আগে ডিটেলস আমি বলেছি তোমাদের, আর একবার বলে দিই। এটা তো আমাদের গেল, অন্য কালার দিয়ে দেখাই, একটু এই কালারটা দিয়ে দেখাই। আগেই বললাম যে এই পার্টটা হচ্ছে আমাদের কি, কোষ প্রাচীর। এর ভেতরে একটা পার্ট দেখতে পাচ্ছ কি, একদম ভেতরের পার্টটাই বলি, এই ভেতরে যেটা পার্ট দেখতে পাচ্ছ কোষ প্রাচীরের ভেতরে, এটা হচ্ছে আমাদের কোষ পর্দা, ঠিক আছে। কোষ পর্দা মনে রাখবে কি করে, কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে, এন্ট্রি অর এক্সিট, কাকে ঢুকতে দেবে কাকে বেরোতে দেবে সেটাকে কন্ট্রোল করে। মনে রাখবে এটা সেমি পারমিয়েবল, মানে অর্ধভেদ্য, বাংলায় যেটাকে আমি লিখতে পারি অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে। যেমন কোষ প্রাচীরটা ভেদ্য, এটা অর্ধভেদ্য। আর কি বলেছিলাম, লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি এই সেল মেমব্রেন। আর কি বলেছিলাম পয়েন্ট, আর বলেছিলাম যে কোনো কোষে সেল ওয়াল থাক না থাক, কোষ প্রাচীর থাক না থাক, এই প্লাজমা পর্দাটা থাকবেই থাকবে, ব্যাস এই কটা পয়েন্ট জাস্ট মনে রাখো। সাপোজ ধরো একটা জিনিস তোমাদের বলি, সরি, সাপোজ ধরো এই একটা কোষ আছে, আর ধরো এই কাছে আর একটা কোষ আছে। ধরো সাপোজ এই কোষের মধ্যে কিছুটা পুষ্টি বা খাদ্য ধরো বেশি হয়ে গেছে, কোষের যে খাদ্য থাকে
তো কোষে তো কিছু খাদ্য বেশি হয়ে গেছে, সেই খাদ্যটা ধরো এখানে যাবে, তো কিসের মাধ্যমে যাবে না এই যে প্লাজমা পর্দা আছে, প্লাজমা পর্দা বলো, কোষ পর্দা বলো, প্লাজমা মেমব্রেন বলো, একই ব্যাপার। এর মাধ্যমে কিন্তু কিন্তু এখানেও এর মাধ্যমে কি করে যায় তারও প্রসেস আছে আলাদা, কিন্তু এই কোষ পর্দার মাধ্যমে এটা অবশ্যই বেশি হয়ে গেলে, এটা কি কম হয়ে গেলে কখন তা বলছি না, বেশি হয়ে গেলে অপর সাইডের যে কোষ থাকে তাকে এখানে স্থানান্তর করতে পারে। ঠিক আছে, এই যে আমি বলছি সেমি পারমিয়েবল অর্ধভেদ্য পর্দা, অনেক সময় অর্ধভেদ্য না বলে থাকে, কি বলে থাকে না প্রবেদক ভেদ্য, তাও কিন্তু মনে রাখবে একই ব্যাপার, প্রবেদক ভেদ্য পর্দা। আর কোনোটাই খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। আমরা যখনই প্লাজমা পর্দা বা কোষ পর্দার কথা বলবো তখন আমাদের দুটো জিনিস জানতে হয়। কি দুটো জিনিস জানতে হয়? অসমোসিস আর ডিফিউশন, মানে ব্যাপন আর অভিস্রবণ, এই দুটো সম্বন্ধে ধারণা একদম ক্লিয়ার রাখতে হয়। দেখো, আমাদের ডাইজেশন প্রসেসের মাধ্যমে যে খাবারটা আসে সেই খাবারটা তো কোষ পর্দা এন্ট্রি করতে দেয় ভেতরে, নাহলে তো সেই খাবার তো ভেতরে আসতে পারবে না। আবার ধরো এক্সট্রা যদি হয়ে যায় পাশের কোষকে ট্রান্সফার করে দেয়, তো বেরোতেও সাহায্য করে। আবার ধরো কোষের মধ্যে বিপাকীয় কাজগুলো যে হয় তার ফলে কোষের মধ্যে অনেক কিছু মানে বর্জ্য পদার্থ জন্ম হয়, মানে বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমে তো বয়ে নিয়ে আসে, তো এই কোষ থেকে বেরোতেও তো সাহায্য করে। এই যে কোষের মধ্যে ঢুকছে বেরুচ্ছে, কোষ পুষ্টি নিচ্ছে, কখনো পুষ্টি সাইডে ট্রান্সফার করছে, কখনো বর্জ্য পদার্থ বেরোচ্ছে, এই যে প্রসেসগুলো হয়, এই প্রসেসগুলো জানতে গেলে তোমাকে অসমোসিস এবং ডিফিউশন, ব্যাপন এবং অভিস্রবণ সম্বন্ধে জানতে হবে। এবং ব্যাপন অভিস্রবণ সম্পর্কে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, একবার বুঝে নাও, জীবনে আর কোনোদিনই সমস্যা হবে না। এগুলো সব পয়েন্ট এখানে আছে, আমি তোমাদের দিয়ে দেবো। চলো মন দিয়ে শুনবে। অসমোসিস, যেটাকে বাংলায় বলা হয় ব্যাপন, আর ডিফিউশন, যেটাকে বাংলায় বলা হয় অভিস্রবণ। আমি অভিস্রবণ পরে আসছি, আগে আমি ব্যাপন বলি। ব্যাপন জিনিসটা ভালো করে বোঝো যে কোনো পদার্থের অণুগুলো যখন তাদের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে, মানে আমি এই দুটো জিনিসকে ভালো করে মনে রাখবে, বেশি ঘনত্ব থেকে কোথা থেকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে, কোনো রকম এনার্জি ছাড়া, সব থেকে বড় ব্যাপার, কোনো মোটর লাগানো হচ্ছে না যে ভাই তুই ছড়া তারপরে যাব না, কোনো কিছু ছাড়া একদম স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যাবে, সেটাই হচ্ছে ব্যাপন। স্যার এটা কী কী ক্ষেত্রে হয়? শুধুমাত্র কি তরলের ক্ষেত্রে হয়, গ্যাসীয়র ক্ষেত্রে হয়, কঠিনের ক্ষেত্রে, কিসের হয়? মনে রাখবে সব কিছুতে হয়, তরল, কঠিন, গ্যাসীয় মাধ্যম, সমস্ত মাধ্যমে এই ব্যাপন ক্রিয়া চলে। কিন্তু বলতে পারো যে গ্যাসীয় মাধ্যমে সবদিকে রানিং হয় জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, এই ব্যাপন ক্রিয়া কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ না দুটো স্থানের মধ্যে, এই যে বেশি আর কম ঘনত্বের দুটো স্থান বলে দিলাম না, এই দুটো স্থানের মধ্যে যতক্ষণ না সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, মানে একই ইকুয়াল জায়গাতে ঘনত্ব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। যেমন একটা এক্সাম্পল হিসাবে, যদি কোনো ঘরের কোণাতে তোমরা দেখবে ধূপ ধরিয়ে দাও, সুগন্ধি ধূপ, দেখবে চারিদিকে ছড়িয়ে পড়ে, বা তোমার ঘরের কেউ বডি স্প্রে নিল, আস্তে আস্তে দেখবে পুরো ঘরে সেই বডি স্প্রে গন্ধটা ছড়িয়ে পড়ে। কেন হয় না? ব্যাপন ক্রিয়ার জন্য হয়। আর একটু ডিটেলসে বোঝায়, ধরো আমি না পর্দা লাগিয়ে দিলে হবে না, পর্দা লাগাতে তো ডিফিউশনে পড়ে যাচ্ছে। ধরো এখানে না বেশি ঘনত্ব আছে, এখানে বেশি ঘনত্বের জিনিস আছে, এখানে ঘনত্ব বেশি, ঠিক আছে, আর এখানে ধরো ঘনত্ব কম, তো এই বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত এখানেও ইকুয়াল হয়ে যাচ্ছে, এখানেও এদের ঘনত্ব, এখানে যে অণুগুলো আছে, এখানে যে কণাগুলো আছে, এই কণাগুলো এই দিকে ট্রান্সফার হবে। কোন দিকে ট্রান্সফার হবে? বারবার বলছি, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বে, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বে, এইভাবে যেতে থাকবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না এই দিকেরটা আর এই দিকেরটা, এই দুটো মলিকিউল ইকুয়াল হচ্ছে, দুটো ঘনত্ব ইকুয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, উদাহরণ হিসেবে বললাম, সুগন্ধি ধূপের কথা বললাম, তারপরে রান্নাঘরে কোনো ভালো খাবার যদি হয় দেখবে চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে, বা দেখবে একটা গ্লাস নাও, একটা গ্লাসের মধ্যে যে নীল, মানে এক ফোঁটা নীল বা লাল কালি ফেলে দাও, দেখবে পুরো আস্তে 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 পুরো জলটা রঙিন হয়ে যাবে। এই সব কিছু হয় কিসের জন্য? ব্যাপনের জন্য। ক্লিয়ার? ব্যাপন নিয়ে কোনো প্রবলেম আছে? আশা করি নেই। এবার প্রবলেমটা ব্যাপন নিয়ে হয় না, মেনলি হয় ডিফিউশন নিয়ে। স্যার ডিফিউশন নিয়ে তাহলে কী সমস্যা? দেখো আমি বলছি, ডিফিউশনের বাংলা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়ার কেসটা কি? ঠিক এর উল্টোটা। এটার ক্ষেত্রে কী হচ্ছিল? বেশি ঘনত্বের স্থান থেকে কম, দেখো আমি, তোমরা যদি এটা না বোঝো, এর পরে যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু বুঝতে পারবে না।
তো অভিশ্রবণ ঠিক ব্যাপনের উল্টোটা, ব্যাপনেরই এক প্রকার প্রক্রিয়া বলতে পারো অভিশ্রবণ, কিন্তু উল্টোটা। মানে যেমন ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বে যাচ্ছিল, ঠিক এখানে কি হয় না কম ঘনত্বের স্থান থেকে, কম ঘনত্বের দ্রবণ থেকে কি করে আস্তে আস্তে বেশি ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? কিন্তু শর্ত একটাই এখানে, কি এখানে একটা পর্দা থাকবে। কি থাকবে? পর্দা থাকবে। এবং মনে রাখবে এটা দ্রবণ মানে লিকুইডের ক্ষেত্রে, মানে তরলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে হয়? তরলের ক্ষেত্রে, মেনলি তরলের ক্ষেত্রে হয়। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। আগে সংজ্ঞাটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, দুটো আলাদা আলাদা, এদিকে কম ঘনত্ব আছে, এদিকে বেশি ঘনত্ব, ভিন্ন ঘনত্বের দ্রবণ, দুটো আলাদা, সম্পূর্ণ দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে। এই যে অর্ধভেদ্য পর্দা, এটাকে বলে সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধভেদ্য পর্দা আলাদা করা থাকে, তখন কি হয়, কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। এই জিনিসটাই হচ্ছে অভিশ্রবণ, এই প্রক্রিয়াটাই হচ্ছে অভিশ্রবণ। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম, অন্য কালার নিয়ে বোঝাই। এখানে ধরো ওয়াটার আছে, এখানে ধরো ওয়াটারের মলিকিউল আছে, এই ব্লুগুলো হচ্ছে ওয়াটারের মলিকিউল, ব্লুগুলো ওয়াটারের মলিকিউল, আর এই গ্রিনগুলো হচ্ছে ধরো চিনির দানা। ঠিক আছে, ঠিক সেই রকম এই দিকে এগুলো হচ্ছে ওয়াটার মলিকিউল। ঠিক আছে, আর এগুলো হচ্ছে চিনির দানা। এবার বলো দুটো ঘনত্ব কি সেম? না স্যার, কখনোই নয়। এই সাইডে স্যার কি হয়ে গেছে না ওয়াটার বেশি আছে। দেখো এখানে সলিউশন দুটো জিনিস নিয়ে হয়, দ্রবণ দুটো জিনিস নয়, দ্রাবক আর দ্রাব্য। এই যে চিনির দানা, নুনের দানা, এগুলো হচ্ছে দ্রাব্য। ঠিক আছে, আর এই যে জল, এটাকে বলা হয় দ্রাবক। ঠিক আছে, তো এখানে দেখো দ্রাবক বেশি আছে, মানে জল বেশি আছে, এবং চিনির দানা, একটু অ্যাটেন্টিভলি শুনবে, চিনির দানা কি আছে? কম আছে, মানে দ্রাবটা কম আছে। এই দিকে ঠিক উল্টোটা, দ্রাবের পরিমাণ বেশি, মানে চিনির দানা, নুনের দানা যাই বলো তার পরিমাণ বেশি, কিন্তু জলের যে মলিকিউল তারটা দেখো কম। তাহলে কিভাবে যাবে? এই দুটো ঘনত্ব তো এক নয়, ঘনত্ব তো এদিক ওদিক হবে। স্যার কী করে পসিবল? এক তো পসিবল কি না, এই যে দেখাই, এই যে দানাগুলো আছে, এই যে চিনির দানাগুলো আছে, গ্রিন গ্রিন কালারের যে চিনির দানাগুলো আছে, এগুলো এইদিকে চলে আসুক, তাহলে ঘনত্ব ইকুয়াল হতে পারে। আদারওয়াইজ এখানে যে ওয়াটার এখানে যে ওয়াটার মলিকিউল আছে, সেই ওয়াটার মলিকিউলগুলো এদিকে চলে আসুক, তাহলে পসিবল যে এটা ইকুয়াল হতে পারে। কিন্তু আমার শর্তে কি আছে? তরল, এই অর্ধভেদ্য যে পর্দা তুমি লাগিয়ে দিয়েছো না, এই অর্ধভেদ্য পর্দা, এ কখনোই দ্রাবকে পাস করতে দেবে না, চিনির দানা, নুনের দানা এসব পাস করতে দেবে না, ওয়াটার পাস করতে দেবে। তো সেক্ষেত্রে কি হয়, এই ওয়াটারগুলো এইদিকে ট্রান্সফার হয়, ওয়াটারগুলো এইদিকে ট্রান্সফার হয়। যখনই তোমার জল বেশি হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে, ওদের মধ্যে ঘনত্ব ইকুয়াল হয়ে যাবে, তাই না? তুমি ধরো এইটুকু একটা, ধরো তোমাদের বোঝাই, ধরো এত বড় একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো এইটুকু জল আছে, এইটুকু জল আছে, এইটুকু জলের মধ্যে তুমি প্রচুর পরিমাণে চিনির দানা ফেলে রেখেছো, এর যে ঘনত্বটা, কিন্তু এর মধ্যে যদি আমি ওয়াটার পুরো ফুল করে দিই, তাহলে কি সেই ঘনত্বটা থাকবে? কখনোই থাকবে না, লিকুইড মানে গুলে যাবে না। আমার যদি জলের মলিকুল বেশি হয়ে যায়, তো কি সেম ঘনত্ব থাকবে? থাকবে না। ঠিক সেই রকমই এই দিক থেকে যখন এই দিকে পাস করতে থাকবে জলের মলিকিউলগুলো, তখন এর ঘনত্বটা কি হয়ে যাবে? কমে যাবে। কতক্ষণ হবে? যতক্ষণ না দুটো সাম্যাবস্থায় আসছে, দুটো ইকুয়াল হচ্ছে। তো মনে রাখবে যে আমি কোনো রকম দ্রাব্য পাস করতে পারবো না প্রবেদক ভেদ্য দিয়ে, কিন্তু ওয়াটার পাস করতে পারবো। এটাই হচ্ছে অভিশ্রবণ, ডিফিউশন। তো কোশ্চেন যদি আসে যে প্রবেদক ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন কার ক্ষেত্রে কোন প্রসেসের জন্য প্রয়োজন হয়, মনে রাখবে ডিফিউশনের ক্ষেত্রে। তাহলে অসমোসিস, ডিফিউশন দুটো ক্লিয়ার হলো। এবার আমি অ্যাকচুয়াল যেটার জন্য পড়ানো আমার অসমোসিস ডিফিউশন, যেটা থেকে কোশ্চেন এসছে, সেই জায়গায় যাবো। দেখো দেখো একটা ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এটা অসমোসিস, যেটা ব্যাপন বললাম, আর এটা হচ্ছে অভিশ্রবণ। এখানে দেখো না, উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ ভুল বলছি, অসমোসিসটা তো অভিশ্রবণ, ডিফিউশনটা হচ্ছে ব্যাপন। তো ব্যাপনের ক্ষেত্রে দেখো কোনো রকম কোনো মাঝখানে কোনো পর্দা আছে কি? কোনো পর্দা নেই। সিম্পল হাই কনসেন্ট্রেশন মানে উচ্চ ঘনত্ব থেকে
নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে। কিন্তু যদি আমি অভিস্রবণের কথা বলি, অভিস্রবণে দেখো একটা মাঝখানে পর্দা লাগানো হচ্ছে, প্রভেদক অর্ধভেদ্য পর্দা। সেখানে দেখো জলের যে মলিকিউল সেগুলো কিন্তু পাস করছে, জলের মলিকিউলগুলো পাস করছে, কারণ ইকুয়াল কনসেন্ট্রেশন মানে ঘনত্বটা করার জন্য সেমি পারমেবল মেমব্রেন লাগানো আছে। আচ্ছা, অসমোসিস যদি এক্সাম্পল কথা বলা হয় কি বলবে? অসমোসিসে যেমন আমি ব্যাপনের ক্ষেত্রে বললাম যে ঘরের কোনাতে ধূপ জ্বালিয়ে দাও, পুরো ঘর গন্ধ হয়ে যাবে, এটা ব্যাপনের মধ্যে পড়ে গেল। ঠিক সেই রকমই দেখবে কিশমিশ যদি জলে ভেজাতে দাও কি হয়, পরের দিন কিশমিশটা ফুলে ওঠে। কী জন্য হয়? কারণ কিশমিশের বাইরের যে জলের ঘনত্ব সেটা কম থাকে, আর ভেতরে কিশমিশের যে ভেতরে ওখানে তো প্রচুর ঘনত্ব, তাই কি হবে, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বে যাবে, তো জল অটোমেটিক ভেতরে প্রবেশ করবে, তো সেখানে হয় কিশমিশটা ফুলে ওঠে। যেমন হচ্ছে গাছ, প্ল্যান্ট যে তার মূলের মাধ্যমে জল শোষণ করে, কিসের মাধ্যমে করে? এই অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে করে। ঠিক আছে, তারপরে দেখবে যে লবণ দিয়ে মানে নুন দিয়ে দেখবে যে শাকসবজি সংরক্ষণ করে, মাছ সংরক্ষণ করে। কেন করে? কারণ লবণের প্রভাবে কি হবে না, কোষ থেকে জলটা বেরিয়ে আসে, তো তার ফলে ভেতরে কোনো অণুজীব হয় না, তার ফলে মাছটা টাটকা থাকে, মাছের ভেতরে কোনো রকম কোনো অণুজীব তৈরি হতে পারে না, প্রবলেম হয় না, পচে না, নষ্ট হয় না। এগুলো সবই কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, এবার যেটার জন্য এত কিছু কাহানি হলো সেই জিনিসটা তোমাদের আমি এখানে বলবো। তিনটে জিনিস আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসছে এগুলো থেকে, এগুলো স্টুডেন্টরা পড়ছে না, ফেসে যাচ্ছে। হাইপারটনিক, ওগুলো আসে না, সব থেকে বড় সেল, সব থেকে ছোটো সেল, রবার্ট হুক কোষ আবিষ্কার করেছে, ওই সব কোশ্চেন এখনকার দিনে দেয় না। যদিও এবার এসেছিলো একবার, রবার্ট ব্রাউন যে 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেছে সেটা শুধু এসেছিলো, কিন্তু খুব কম আসে। কোশ্চেন আসে এখান থেকে, হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক। স্যার কী জিনিস জানি না। দেখো দেখো প্রথমে হাইপারটনিক আসছি। হাইপারটনিক কি? দুটো জিনিস মনে রাখবে, হাইপার আর হাইপো। হাইপার কথাটার মানে হচ্ছে বেশি, আর হাইপো কথাটার মানে হচ্ছে কম। কি হয়, এখানে লেখা আছে হায়ার সলিউট ইনসাইড। ধরো ধরো এই একটা পাত্র আছে, এই একটা পাত্রের মধ্যে কি আছে না, ওয়াটার আছে। ওয়াটারের মধ্যে আমার একটা পদার্থ আছে, আলাদা কালার করি, একটা পদার্থ আছে। এই পদার্থটা ভেতরে ধরো কিছু নেই, এই ভেতরটা খালি আছে। তো এক মিনিট, ছবিটা ভালো করে না, আরে यार দেখো এবার এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, আর এই বাইরে কি আছে, পুরো ওয়াটার আছে, চারিদিকে পুরো ওয়াটার আছে। জিনিসটা একটু বড় করে বোঝাতে হবে, নাহলে বুঝতে পারবে না। চলো ধরো এখানেই বোঝায়, এই একটা পাত্র, ঠিক আছে, ধরো বাইরে জলের পরিমাণ বেশি আছে, বাইরে জলের পরিমাণ বেশি আছে, আর যে বস্তুটা আছে সেই বস্তুটার মধ্যে দ্রাবের পরিমাণ বেশি আছে, এর ভেতরে দ্রাবের পরিমাণ বেশি আছে। তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিয়েছি দ্রাব আর এটা কি। আমি যখন একটা দ্রবণের কথা বলছি, বারবার বলছি দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রাব। হ্যাঁ, দ্রাবক হচ্ছে ধরো জল, আর দ্রাব লবণ বলতে পারো, চিনি বলতে পারো, যেটা মিশে থাকে। তো যদি এই রকম সিচুয়েশন থাকে, আমি ছবিটা না ঠিক তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি না, মানে আমার নিজের ঠিক স্যাটিসফাই হচ্ছে না, আমি সেই জন্য বারবার মুছছি। আমি তোমাদের একটু ভালো করে বোঝাতে চাই। ধরো এটা কোষ, ধরো এই একটা কোষ আছে, হ্যাঁ ঠিক আছে, আমি প্রথমে হাইপারটা বোঝাচ্ছি, হাইপারটাই বোঝো। এর একটা কোষ আছে, এর মধ্যে না জলের পরিমাণ প্রচুর আছে, এই কোষটার ভেতরে ধরো জলের পরিমাণ বেশি আছে, ঠিক আছে। আর বাইরে, এই বাইরে যে দ্রাব বললাম না, দ্রাব, এই দ্রাবর পরিমাণ বেশি আছে। বাইরের যে এনভায়রনমেন্টটা আছে, বাইরের যে এনভায়রনমেন্টটা আছে, এই এনভায়রনমেন্টের মধ্যে দ্রাবের পরিমাণ বেশি আছে, দ্রাবের পরিমাণ বেশি আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এতে জলের পরিমাণটা, জলের মলিকুলগুলো কীভাবে দেখাবো, এইভাবে দেখাই ব্লু দিয়ে, জলের পরিমাণটা ধরো বেশি আছে, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলো যে বাইরের যে পরিবেশটা আছে, মানে বাইরের যে জায়গাটা আছে, বাইরের যে সিচুয়েশানটা আছে, সেই অনুযায়ী বাইরের যে ঘনত্ব, বাইরে কিসের পরিমাণ বেশি বললাম, দ্রাবের পরিমাণ বেশি। কিসের পরিমাণ বেশি বললাম, দ্রাবের পরিমাণ বেশি। আর ভেতরে কিসের পরিমাণ বেশি বললাম, দ্রাবকের পরিমাণ বেশি, মানে জলের পরিমাণ বেশি। তো দুটোর ঘনত্ব তো আলাদা, মানে বাইরের যে পরিবেশটা আর ভেতরের যে পরিবেশটা, এই দুটোর ঘনত্ব সমান না আলাদা? স্যার আলাদা, অবশ্যই আলাদা হবে, কারণ দুটো কখনোই ইকুয়াল নয়। এবারে এখানে তো ইকুয়াল করতে হবে, ইকুয়াল করার জন্য কোন প্রসেসে ইকুয়াল হবে না, অভিস্রবণ প্রসেসে। অভিস্রবণ প্রসেস কি,
না স্যার, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বে যায়, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বে যায়, কিন্তু শর্ত একটাই যে তুমি দ্রাব পাস করতে পারবে না। এখানে দ্রাব যে এত পরিমাণ আছে, বাইরে যে দ্রাব এত পরিমাণ আছে, দ্রাব কি ভেতরে আমি ঢোকাতে পারবো, দিয়ে ইকুয়াল করতে পারবো আমার যে কনসেন্ট্রেশনটা, যে ঘনত্বটাকে ইকুয়াল করতে পারবো না স্যার। আমাকে সবসময় জল পাস করতে হবে, ওয়াটার পাস করতে হবে, দ্রাবক পাস করতে হবে, তবে আমি ওই কনসেন্ট্রেশনটা, ওই ঘনত্বটা ইকুয়াল করতে পারবো। তো কোথায় বেশি আছে আমার দ্রাবক, জল কোথায় বেশি আছে স্যার, ভেতরে বেশি আছে, ভেতরে। তো ভেতর থেকে কি করতে হবে, জল বাইরে আসবে, জল বাইরে আসবে, জল বাইরে আসবে। এবার এই কোষটা থেকে, এই কোষটা থেকে যদি জল বাইরে আসতে শুরু করে, তাহলে কোষটা কি হবে, সিকুড়ে যাবে, কুঁচকে যাবে, কুঞ্চিত হয়ে যাবে, চুপসে যাবে, হবে কি হবে না। এই জিনিসটাই হচ্ছে হাইপারটনিক। বোঝা গেল, হাইপারটনিক। কি লেখা আছে ইংলিশ ছেড়ে দাও, ভুলে যাও। মনে রাখবে, বাইরে দ্রাবের পরিমাণ বেশি হবে, বাইরে দ্রাবের পরিমাণ বেশি হবে, আর ভেতরে দ্রাবকের পরিমাণ বেশি হবে। দ্রাবকের পরিমাণ মানে জলের পরিমাণ বেশি হবে। সেই জন্যই এই ভেতরে যে জলটা থাকে, এই জলটা বাইরে বেরোতে চায় এই ঘনত্বটাকে ইকুয়াল করার জন্য, কারণ দ্রাব ভেতরে প্রবেশ করবে না। অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাব কখনো অর্ধভেদ্য পর্দা বের করতে পারে না, সেই জন্য এই জলটা বাইরে যাবে। যখনই জলটা বাইরে যাবে তখনই সিচুয়েশন কী হবে, এইরকম সিচুয়েশন হবে, কোষটা চুপসে যাবে, সেল শ্রিঙ্কস, চুপসে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে হাইপার। আর হাইপোটা হচ্ছে ঠিক এর উল্টো। ঠিক উল্টো মানে কীরকম বুঝিয়ে দিচ্ছি। পুরোটা মুছে তো লাভ নেই। ঠিক এর উল্টোটা কীরকম, ভেতরে দ্রাবের পরিমাণটা বেশি, ভেতরে দ্রাবের পরিমাণ বেশি, আর বাইরে, বাইরে জলের জলের যে মলিকিউল আছে, জলের মলিকিউল কম আছে, মানে এটা হচ্ছে দ্রাবক, দ্রাবকের পরিমাণ কম আছে। এবারে কি হবে, এবারে কি হবে, এখানে দ্রাবকের পরিমাণ কম আছে মানে কি, এখানে নিশ্চয়ই দ্রাবের পরিমাণ বেশি আছে বাইরে। এটুকু বুঝতে পারছো, যেখানে দ্রাবকের পরিমাণটা কম সেখানে দ্রাবের পরিমাণটা বেশি। আমি এগুলো আঁকছি না, আমি জাস্ট এটা বলতে চাইছি, যদি এখানে কনসেন্ট্রেশন, এখানে যদি ঘনত্বটাকে ইকুয়াল করতে হয়, কী করতে হবে স্যার, বাইরে জলের পরিমাণ কম, ভেতরে জলের পরিমাণ বেশি আছে, তো অটোমেটিক বাইরে আনতে হবে, জলটা কী করতে হবে, বাইরে আনতে হবে। আর অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কি হয়, দ্রাব তো ভেতরে প্রবেশ করবে না, কিন্তু দ্রাবক তো বাইরে যাবে। তো দ্রাবক যদি বাইরে যায়, দ্রাবক যদি বাইরে যায়, দ্রাবক যদি বাইরে যায়, তাহলে সরি ভুল বলছি, ভুল। কারণ ভেতরে দ্রাবক নেই, ভেতরে তো দ্রাব আছে না, ভেতরে দ্রাব আছে, মানে ধরো চিনির দানা, জলের, নুনের দানা, যাই বলো না কেন, ভেতরে দ্রাবের পরিমাণ বেশি আছে। আর বাইরে কি আছে না, বাইরে কী লেখা আছে, হায়ার ওয়াটার ইনসাইড, বাইরে জলের পরিমাণ, দ্রাবকের পরিমাণ বেশি আছে, বাইরে জলের পরিমাণ বেশি আছে। তো এটাকে ইকুয়াল করার জন্য কী করতে হবে না, জল ভেতরে প্রবেশ করবে, ভেতরে তো দ্রাব বেশি আছে, দ্রাবক তো বেশি নেই, তো দ্রাবকটাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর যখনই ভেতরে প্রবেশ করবে তখন এই কোষটা কী হবে, ফুলে উঠবে, এই কোষটা কী হবে, ফুলে উঠবে সাইজে। এই যে বলছি না, সেলস সয়েলস, মানে ফুলে উঠবে সাইজে, বড় হয়ে যাবে আকৃতিতে, সেইটাকে বলা হয় হাইপোটনিক। হাইপোটনিক, হাইপো কথাটার মানে হচ্ছে কম, হাইপো কথাটার মানে হচ্ছে কম, ভেতরে জলের পরিমাণটা কম আছে তাই বাইরে থেকে প্রবেশ করছে, সেই জন্য হাইপো কথাটা লেখা আছে। বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কমেন্টে বলবে, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আইসোটনিক কি, আইসোটনিক হচ্ছে ইকুয়াল, না বেশি না কম, একদম ইকুয়াল, নো নেট মুভমেন্ট, কোনো মুভমেন্ট নেই, একদম নর্মাল। তাহলে সোজা কোথায়, আমি আরেকবার বলছি, হাইপারটনিকের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, চুপসে যাবে, কারণ ভেতর থেকে জল বাইরে বেরিয়ে যাবে। হাইপোটনিকের ক্ষেত্রে ফুলে যাবে, কারণ বাইরে থেকে জল এর ভিতরে প্রবেশ করবে। আর আইসোটনিকের ক্ষেত্রে কিছুই হবে না, নো নেট মুভমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটাকে বলবো প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস কি, যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমের কুঞ্চন ঘটে এবং কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে, এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে। কেসটা কি হয় না, অভিস্রবণ প্রক্রিয়ায় যখন বেরিয়ে যাচ্ছে জলটা, আমরা কি দেখলাম, কোষটা কুঞ্চন ঘটছে না, সিকুড়ে যাচ্ছে, কোষটা কুঁচকে যাচ্ছে। কুঁচকে গেলে কি হবে না, কোষ পর্দা কোষ প্রাচীর থেকে, কোষ পর্দা তো ভেতরে, কোষ প্রাচীর তো বাইরে, তো কোষ প্রাচীর থেকে দূরে সরে যায়। যখনই এটা ভাবো, জিনিসটা একটা বেলুন ভাবো না, মানে ধরো আগে এরকম সিচুয়েশানে ছিল,
এরকম কাছাকাছি ছিল। যখনই এটা ছোট হয়ে গেল, এই জিনিসটা যখন ছোট হয়ে গেলে কী হয়ে যাবে, মানে এটা থেকে দূরে সরে যাবে না, কোষ প্রাচীর থেকে দূরে সরে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেতরের দিকে সরে আসবে, এই ঘটনাটাকে বলছে প্লাজমোলাইসিস। ঠিক আছে, ক্লিয়ার? যদি এগুলো বুঝতে পারো তাহলে এই প্রশ্নগুলো উত্তর দাও। 27/12/2025 লাস্ট শিফটের কোশ্চেন বলো। বলছে প্লাজমা পর্দাকে কেন প্রবেদক ভেদ্য পর্দা বলা হয়, বলো। এর কারণ কি স্যার? এর কারণ সবাই জানে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু পদার্থকে যাতায়াত করতে দেয় এবং অন্য সমস্ত পদার্থকে যাতায়াতে বাধা দেয়, সেই জন্য কি বলা হয়? প্রবেদক ভেদ্য পর্দা। তাহলে আমি কেন বারবার বলছিলাম, কোশ্চেন আসছে দেখতে না, 27/12/25 দেখো লাস্ট শিফটে কোশ্চেনটা এসছে, এই জন্য আমি বারবার বলছিলাম কথাটা। নেক্সট কোশ্চেন দেখো, প্রবেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে জলের ব্যাপন প্রক্রিয়াকে কি বলে? এই মাত্র পড়ালাম, বলো কি বলে? সিম্পল ব্যাপার স্যার, অভিস্রবণ, যেটাকে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় অসমোসিস। প্রবেদক ভেদ্য পর্দা যেখানেই থাকবে সেই ব্যাপন প্রক্রিয়াটা অভিস্রবণ হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল কোথায়? 11/12/2025 লাস্ট শিফটে। চলো এই কোশ্চেনটা দেখো, 27/11/2025 লাস্ট শিফটে এসেছে। অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলো কেন সহজে কোষ পর্দার মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু শ্বেতসার বা প্রোটিনের মতো বড় অণুগুলো যেতে পারে না কেন, বলো বলো। কারণ অক্সিজেন কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগেই বলেছি, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো কোষে ঢুকতে দেবে, যেগুলো বর্জ্য পদার্থ, যেগুলো দরকার নেই সেগুলো কোষ থেকে বাইরে বের করতে দেবে। তো সেই জন্য এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোষ পর্দা নির্দিষ্ট কিছু পদার্থের জন্য ভেদ্য, অর্ধভেদ্য না, সবাইকে যাতায়াত করতে দেবে না। ওখানে প্রয়োজন নেই শ্বেতসার বা প্রোটিনের মতো বড় অণু, তো বড় অণু ঢুকবে কী করে? অক্সিজেন সেলের জন্য দরকার, সেই জন্য ঢুকতে পারে। তো কোষ পর্দা নির্দিষ্ট কিছু পদার্থের জন্য ভেদ্য। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্লাজমা পর্দা ড্যাশ দিয়ে গঠিত, বলো। পড়ালাম না কিছুক্ষণ আগে, দেখো 9/12/2025 কোশ্চেন লাস্ট শিফটে কোশ্চেন আসছে না, কি বলেছিলাম? লিপিড ও প্রোটিন। কি বলেছিলাম? লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্লাজমা পর্দা ছাড়া উদ্ভিদের কোষে নিচের কোন বহিরাবরণটি থাকে? প্লাজমা পর্দা ছাড়া, 3/12/2025 ফার্স্ট শিফটের কোশ্চেন, বলো। প্লাজমা পর্দা ছাড়া কোষ প্রাচীর থাকে, ইজি কোশ্চেন উদ্ভিদ কোষের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোষ ঝিল্লির মধ্য দিয়ে, মানে কোষ পর্দার মধ্যে দিয়ে কোষ ঝিল্লির মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মতো গ্যাসের চলাচল ড্যাশ প্রক্রিয়ায় হয়, বলো। এবং ড্যাশের ঘনত্ব থেকে ড্যাশ ঘনত্বের দিকে ঘটে, বলো কি হবে? এই মাত্র পড়ালাম, কি অ্যান্সার হবে? সিম্পল স্যার, এখন তো জেনে গেছি, ডিফিউশন প্রক্রিয়া হবে। CO2 বা O2 মতো গ্যাসের চলাচল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হবে, এবং ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয়? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, তাই উচ্চ ঘনত্ব। এখানে কী হবে? হাই কনসেন্ট্রেশন, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব কী হবে না? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এই কোশ্চেনটাও দেখো 27/12/2025 লাস্ট শিফটে এসেছিল, তাহলে এই প্রক্রিয়াগুলো না জানলে কোনোভাবেই অ্যান্সার দিতে পারবে না। নেক্সট দেখো, বলছে অনেক এককোষী জীবের বিপাকীয় বর্জ্য অপসারণের পদ্ধতিকে কী বলে? মনে রাখবে, এককোষী জীব যে বিপাকীয় বর্জ্য অপসারণ করে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই করে কিন্তু, ঠিক আছে? এটা 9/2/2026 ফার্স্ট শিফটের কোশ্চেন। নেক্সট দেখো, এই মাত্র পড়ালাম, বলো। দেখো কোশ্চেন আসে কিনা দেখো, হাইপোটনিক দ্রবণে উদ্ভিদ কলার তুলনায় প্রাণী কলার ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? 4/2/2026 সেকেন্ড শিফটের প্রশ্ন, বলো। হাইপোটনিকের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে জল প্রবেশ করবে, তাই তো, তবে ঘনত্ব সমান হবে। সেই জন্য কী হচ্ছিল? হাইপোটনিকে কোষটা ফুলে যাচ্ছিল। হাইপারটনিকে কী হচ্ছিল? কুঞ্চন ঘটছিল, কিন্তু হাইপোটনিকে ফুলে যাচ্ছিল। সেই জন্য কী চান্স থাকে না, সি এরটা অ্যান্সার হয়ে যাবে। বাহ্যিক কোষ প্রাচীর না থাকার জন্য প্রাণীকোষ ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি ফুলতে থাকে, কন্টিনিউ ফুলতে থাকে, জল প্রবেশ করতে থাকে, তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কী ধরনের প্লাজমা পর্দার মধ্য দিয়ে কোষ থেকে জল বাইরে বের করে দেয় যার ফলে কোষটি সংকুচিত হয়, বলো। কোন ক্ষেত্রে কোষটা সংকুচিত হচ্ছিল? হাইপারটনিক দ্রবণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইপারটনিক দ্রবণের ক্ষেত্রে। হাইপোর ক্ষেত্রে ফুল ছিল, হাইপারের ক্ষেত্রে কুঞ্চন ঘটছিল, বাইরে জল বেরিয়ে যাচ্ছিল। এটা দেখো 10/12/2025 লাস্ট শিফটের কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট ডে আমরা সাইটোপ্লাজমটা স্টার্ট করব এবং আস্তে আস্তে কোষীয় অঙ্গাণুগুলো ডিটেলসে পড়তে থাকবো। ঠিক আছে, ভেবেছিলাম সাইটোপ্লাজমটা শেষ করে দেবো আজকে, যাই হোক নেক্সট ডে পড়াবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যেগুলো পড়াচ্ছি তার মধ্যে থেকে 2025-26 গ্রুপ ডি কোশ্চেন আসছে, ফার্স্টে করতে পারবে, অবশ্যই পারবে।
আর আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ দিয়ে দেবো। আর তোমাদের একটাই কাজ, যদি ভালো লাগে ক্লাস, যদি ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে, যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্ট করবে। তোমাদের একটু জোশ যদি থাকে, আমিও জোশের সাথে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে, বা এই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করব। আরেকবার বলে দিই যে আমাদের ম্যাথামেটিক্স 2026 বা সায়েন্সের 2026 অথবা 2016-22 চ্যাপ্টার ওয়াইজ বই যা কিছু নেওয়ার জন্য জাস্ট এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের ইনস্টল করতে পারো এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন, বুক সেকশনে গিয়ে সেখান থেকে অর্ডার দিতে পারো, ঠিক আছে। তো চলো পরের ক্লাসে, নেক্সট ক্লাস থেকে বাকি যে পয়েন্টগুলো বাকি রইলো, যে অঙ্গাণুগুলো বাকি রইলো, চেষ্টা করবো নেক্সট ক্লাসে কমপ্লিট করার। ওকে, আজকের মতন বাই।